আজকের এই সেমিনারে একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন কবি ও প্রাবন্ধিক জনাব ফয়সাল। প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ও সমালোচক অধ্যাপক ডক্টর তারানা নূপুর এবং আলোচনা করবেন কবি জহির হাসান। শুধু আমি এখন অনুষ্ঠানের মান্যবর সভাপ্রধান প্রবন্ধকার এবং আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। অধ্যাপক ডক্টর তারানা নূপুরকে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। অধ্যাপক ডক্টর তারানা নূপুর। ধন্যবাদ বাংলা একাডেমিকে আমাকে প্রবন্ধ পড়তে আহ্বান করার জন্য। শামসুর রহমান বাংলা কবিতার শামস বা সূর্য, এইরকম অনেক বড় কবি বাংলাদেশে। তার কবিতার শৈলী নিয়ে আসলে আমার আজকের আলোচনাটা। শৈলী কারণ বিষয়বস্তু নিয়ে অনেকেই আলোচনা করে, শৈলীটা আসবে। এবং আমি চেষ্টা করেছি যে আমার এই প্রবন্ধের মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শামসুর রহমানের যত কাব্য আছে তার একটা শৈলীর একটা রূপরেখা তৈরি করতে, এবং সেই জন্য আমি কয়েকটা ভাগে ভাগও করে নিয়েছি। আমি পড়ছি যেভাবে লিখেছি প্রবন্ধ। শামসুর রহমান বিংশ শতাব্দীর উত্তরার্ধ জুড়ে এদেশের কবিতার প্রদর্শী কিংবা নৃত্যকলে নানা বিভায় শিল্পের সূর্যকিরণ ছড়িয়েছেন অংশুমানে কবি। শামসুর রহমান প্রাচ্য এবং প্রতীচ্য আধুনিক কবিতার নন্দন অভিজ্ঞানকে দেশকালের সঙ্গে সমন্বিত করে কবিতার নতুন এক নান্দনিকতা প্রতিষ্ঠা করে গেছেন, যা একই সাথে বৈশ্বিক এবং আন্তর্জাতিক। অন্তর্লোক বহির্লোকের সংশ্লেষণে মেধা, প্রজ্ঞা, সজ্ঞা এবং পরিশীলনে নতুন আত্মপরিচয়ে বাংলা কবিতার এক স্বতন্ত্র ভিত নির্মাণ করেছিলেন শামসুর রহমান। নতুন শব্দভাষা, ছন্দ, কারুকৌশল এবং নান্দনিক প্রত্যয়ে এক নিরলস সন্তরাসের মতো রহমান বাংলাদেশের কবিতাকে তিল করে মুক্ত করে তুলেছিলেন। এদেশের নগর ঢাকার আর্থসামাজিক রাজনৈতিক নানা উৎবর্তনের প্রমিতি তার কবিতা। এ শহর যেমন তার কবিতার নিয়ামক, তেমনি তার কবিতাও এই শহরের আরশি। তিনি আধুনিক কিন্তু বৈশ্বিক সংকটে পরাঙ্গমুখ নন, তবে অন্তর্জগতের নির্বাসন, পরাভ্রমণ, শিল্পের আকরিক সন্ধানেই তিনি বেশি স্বচ্ছন্দ। তার আঙ্গিকগুলোর মধ্যে মূলত মিথ, প্রতীক, চিত্রকল্প, ক্যাটালগিং, আইরনি, পরাবাস্তবতা, অতিবাস্তবতা, স্বপ্ন, চিত্রকল্প, অটোমেটিক রাইটিং, ট্রান্সমিউটেশন, যেগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে আলোচনা করব বিভিন্ন পর্বে, প্রভৃতি আঙ্গিক বৈচিত্র্যে বাংলা কবিতাকে তিনি অভিজাত, অন্তরঙ্গ, গতিশীল ও স্বচ্ছন্দ পরিচয়ে প্রবহমান করেছেন। তিনি বাংলাদেশের কবিতায় আপদের মতোই ভাষ্য। আলোচনার সুবিধার্থে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি সমস্ত কাব্যগ্রন্থ। প্রথম পর্যায়ে কোন কোন কাব্য আছে আমি এটা পরে বলবো, কিন্তু প্রথম পর্যায়ে যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাই বেশি, সেটা হচ্ছে মিথ, প্রতীক, চিত্রকল্প, রূপক, প্রতিরূপক। এই ব্যাপারগুলো আমরা প্রথম পর্যায়ের কাব্যগুলোতে বেশি দেখি। দ্বিতীয় পর্যায়ের কাব্যগুলোতে আমরা দেখবো রিপিটেশন ফর্ম বা ক্যাটালগিং ফর্ম বা এই জিনিসগুলো বেশি দেখি, ভাষা নিয়ে খেলা। তৃতীয় পর্যায়ে স্বপ্ন, কল্পমালা ও পরাবাস্তবতা। মূলত এই পর্যায়টাতে উনি পরাবাস্তবতার মধ্যে ঢুকলেন, ড্রিম ইমেজারি, পরাবাস্তবতা, এই সমস্ত ব্যাপারগুলো। চতুর্থ পর্যায়ে তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে, যেহেতু তার সুবিধাজনক কোনো রাজনৈতিক বা পছন্দসই রাজনৈতিক বাস্তবতা ছিল না, সে কারণে তিনি ব্যঙ্গ, আইরনি, বিদ্রুপ, এই সমস্তগুলোর ব্যাপারে বেশি হয়েছে। পঞ্চম পর্যায়ে উনি একটা অদ্ভুত সুন্দর জিনিস করেছেন, যে শেষ পর্যায়ে, সেটা হচ্ছে ট্রান্সমিউটেশন বা রূপান্তর কৌশল, যেটা আমরা লোরকার মধ্যে দেখে থাকি, ট্রান্সমিউটেশন বা ওই জিনিসটা। এখন আমি প্রত্যেকটা পর্যায়ে একটু একটু করে মানে বৈশিষ্ট্যগুলোকে আমি ব্যাখ্যা করব। প্রথম পর্যায়ে ছিল হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, 1960 সাল থেকে শুরু হলো তার লেখা। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্রকরটিতে বিধ্বস্ত নীলিমা এবং নীলালোকিত দিব্যরথ, এটা প্রথম পর্যায়ে। এবং এই সময় তিনি এই যে মিথ, প্রতীক, রূপক, মূলত এই সময়ে তিনি এক ধরনের বিবরবাসী চৈতন্যের মধ্যে চৈতন্য নিয়ে বেঁচে আছে, এক ধরনের আউটসাইডার অনুভব করছেন, সমাজের সাথে একাত্ম হতে পারছেন না, এরকম শামসুর রহমানকে আমরা পাই, ঠিক আছে। মানে
খানিকটা আউটসাইডার মানে হচ্ছে যে যারা সমাজটাকে কেউস মনে করে, যারা সমাজের সমস্ত কিছুকে মানুষের সাথে একাত্ম হতে পারে না। হ্যাঁ, মূলত কলিন উইলসনের থিওরি থেকে আউটসাইডার কথাটা আসে, প্রচলিত এখন পাশ্চাত্য সাহিত্য এই আউটসাইডার নিয়ে আলাদা বই আছে। তো আমি বলতে চেয়েছি যে ওই শামসুর রহমানের নিজেকে আউটসাইডার মনে করছে, চারপাশে প্রেতের তারপরে ভয়, মিশতে না পারাটা, হ্যাঁ এইরকম ছিল শামসুর রহমানের বিষয়টা। ফলে তিনি যেটা করলেন যে ল্যাজারাস নামে যে মিথ দিয়ে তার আত্মপ্রকাশ হলো, ল্যাজারাস নামে যে মিথ সেটা দিয়ে তিনি আত্মপ্রকাশ করলেন। প্রথম কাব্যে শামসুর রহমান বাইবেলের ল্যাজারাস চরিত্ররূপে আত্মপ্রকাশ করেন বাংলাদেশের কবিতায়। এই কাব্যে কবি প্রধানত মিথ ও প্রতীকে ব্যক্ত করেন তার আত্মগত বিবরবাসী চৈতন্যকে। বদলিয়ারের মতো জীবনমৃত চেতনা নিয়ে তিনি তার সে সময়ের বিষাদিত চৈতন্যের আশ্রয় খুঁজেছিলেন ল্যাজারাস মিথে। আপনারা জানেন ল্যাজারাস মিথ টি.এস. এলিয়ট থেকে শুরু করে শালবোলদার সবাই ব্যবহার করেছেন, কিন্তু শামসুর রহমান বাংলা কবিতায় মনে হয় আমি যেন সেই লোকশ্রুত ল্যাজারাস, 3 দিন ছিলাম কবরে, মৃত পুনরুজ্জীবনের মায়া স্পর্শে আবার এসেছি ফিরে পৃথিবীর রোদে। এই যে মিথ দিয়ে কিন্তু তার শুরু হলো, অ্যাপোলো মিথ ছিল সেখানে। সমাজের ভেতর থেকেও এ পর্যায়ে কবি একজন আউটসাইডারের মতো পৃথিবীকে নিরীক্ষণ করেন। ফলে কবির কাছে চেনা পৃথিবীর রূপ, রং, রস, শ্রম, প্রজ্ঞা, প্রেম সব বিবর্ণ, বিস্বাদ, তমসাচ্ছন্ন মনে হয়। লোকালয়কে নরক আর জনগণকে বিকারগ্রস্ত নরকাত্মাদির মতো মনে হয়। এক পাণ্ডুর বোধে কবি সকল সময় আক্রান্ত, মৃত্যুর অধিক এক ভীষণ যন্ত্রণাময় চেতনার অধিকৃত, যা জীবনানন্দীয় বিপন্নতা বা বদলিয়ারীয় বিমমিশাকে ছাড়িয়ে যায়। কবি বলেন, এ দৃশ্যের বোধ যাকে পায় সে কি মৃত্যু নয়? এ দৃশ্যের বোধ যাকে পায় সে কি মৃত্যু নয়? তবে মৃত্যু নয়, মরণের অন্য মানে আছে। প্রথম পর্যায়ে আমরা কিন্তু এই শামসুর রহমানকে পাই, যিনি আউটসাইডার, যিনি কোনো মতেই খাপ খাওয়াতে পারছেন না, অভিযোজন ক্ষমতাচার নেই। কিন্তু দ্বিতীয় পর্যায়ে না, ঠিক এই পর্যায়েই রৌদ্রকরটিতে গিয়ে আমরা জানি রৌদ্রকরটি শামসুর রহমান সবচেয়ে ভালো কাব্য, এই জন্যই ভালো কাব্য যে ওখানে তিনি সবার সাথে খাপ খাওয়াতে পেরেছেন, অভিযোজন করতে পেরেছেন এবং নান্দনিকতার মধ্য দিয়ে সেটাকে তিনি প্রকাশ করতে পেরেছেন। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগের কবিতায় ব্যবহৃত বিপ্রতীপ স্বাভাবিক প্রতীকগুলো, এখানে প্রতীক প্রচুর ব্যবহার হয়েছে এবং নানা প্রতীকে তিনি আসলে দুটো প্রতীককে একসাথে ক্ষত ও ধনুক, তারপরে এই ধরনের প্রতীকের মধ্যে দিয়ে একদিকে তিনি বিবরবাসী চৈতন্যকে প্রকাশ করছেন, আরেকদিকে শিল্পী তাকে প্রকাশ করছেন যে শিল্পে হব শহীদ, এরকম কথাটাও কিন্তু তিনি বলছেন। অর্থাৎ দুটো রূপালী স্নানের কথাও তিনি বলছেন, একদিকে তিনি আউটসাইডার, আরেকদিকে তিনি রূপালী স্নান, অর্থাৎ তার যে এই বিবরবাসী চৈতন্য থেকে তিনি আত্মপ্রকাশ করছেন রূপালী স্নানের মধ্যে দিয়ে, এইরকম একটা অবস্থা ছিল। এই নন্দন চেতনা থেকে আস্তাবলের অন্ধকার, নোংরা নর্দমা, খ্যাতলানো ইঁদুর, বেতঘোড়া, অবদমিত কাম মাতালের দল কিংবা কয়েকটি জোচ্চোর অবলীলায় শামসুর রহমানের কবিতার স্থায়ী বাসিন্দা হয়ে যায়। জাদুমন্ত্রী আস্তাবল পরিণত হয় অপরূপ সরোবরে, আর পরবাস্তবতায় সওয়ার হয়ে বেতঘোড়াটা নিঃসংকোচে উড়ে চলে আকাশে। পরবাস্তবতা শুরু হলো শামসুর রহমানের এই বেতঘোড়াটি দিয়েই। প্রথম পর্যায়ে বদলিয়ারীয় বিপন্নতা থেকে শামসুর রহমানের কবিতা এক অদ্ভুত সমুন্নতিতে নতুনতর পরিণতি অর্জন করে। শামসুর রহমানের সেই ঘোড়াটা কবিতাটি কিন্তু বিষাদ আর বিকৃতির সৌন্দর্য সন্ধানে সীমাবদ্ধ নয়, বরং এক পরবাস্তব ফ্যান্টাসিতে কবিতাটি মোড় নেয় অন্যদিকে। হ্যাঁ, এবং আমরা দেখি আস্তাবলের সেই বেতঘোড়াটা হঠাৎ তার আশ্চর্য এক ফুল হয়ে তার ইচ্ছায় শিলায় শিলায় জন্ম নেয় এবং সে কবির মতো এসে আস্তে আস্তে শূন্যে এবং নীলিমায় মেঘপুঞ্জে উড়ে যায়। হ্যাঁ, পরবাস্তবতার একটা দৃষ্টান্ত আমরা এখানে দেখি। প্রথম পর্যায়ের আগন্তুক সত্তার নির্মোক ছিন্ন করে শামসুর রহমান তার দ্বিতীয় কাব্য রৌদ্রকরটিতে প্রত্যক্ষ জগতের সাথে অন্তর্জগতের সমন্বয় সাধনে সমর্থ হন। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যে ল্যাজারাস রূপী কবির নানা বিচ্ছিন্নতা, যন্ত্রণা ও নিঃসঙ্গতা রৌদ্রকরটিতে সূর্যরশ্মির মতো ছড়িয়ে পড়ে। বহু রেখায় তার একক বিপন্নতা ছোট ছোট বহিরাশ্রয়ে সংক্রমিত হয়ে কবির চৈতন্যকে যেমন লঘু আর তেমনি বৈচিত্র্যপূর্ণ করে তোলে।
নগরীর পরিপার্শ্ব এবং তার বিভিন্ন অবজেক্টের মধ্যে নিজের ঘনীভূত বিচ্ছিন্নতাকে ছড়িয়ে দিয়ে কবি জীবন ও জগতের সঙ্গে একাত্ম হন। এটাই হচ্ছে মানে এক ধরনের মুক্তিও, শামসুর রহমানের মুক্তি এবং তার নান্দনিকতার বা তার স্ট্রাকচারেরও একটা মুক্তি ঘটে যায় আসলে এই পর্যায়ে থেকে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে ডিলান থমাসের মধ্যে তার কাব্য জগতে দেখা যায় রৌদ্রকরটিতে হয়ে ওঠে অচেনা বিচিত্র সব চরিত্রের আস্তানা, শতচ্ছিন্ন তালিমারা গায়ে কোট গায়ে গলির রহস্যময় বুড়োটা, বাউন্ডুলে ময়লা ভিখিরি, লম্পট জোচ্চোর, গণ্ডমূর্খ ভণ্ডভকির, অর্ধনগ্ন ভস্যমাখা উন্মাদিনী, বেহেট মাতাল, এইসব চরিত্র বা জীবন্ত অবজেক্ট হয়ে ওঠে শামসুর রহমানের কবিতার বিষয়, মূল বিষয়। যেমন আমরা মনে করতে পারি যে পার্কের নিঃসঙ্গ খঞ্জ কবিতাটি, এবং এরকম ডিলান থমাসেরও একটা কবিতা ছিল দ্য হ্যাঞ্চব্যাক ইন দ্য পার্ক, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে রুটির দোকানে তিনটি বালক, কিংবা হচ্ছে বুভুক্ষের পরিমেল খুঁজে বেড়ায় যারা, এবং এরকম আরো অনেকগুলো চরিত্র রয়েছে এখানে। যেমন একটা খেলনার দোকানের সামনে ভিখিরি, যাকে ধাক্কা মেরে দিয়ে বলে খেলনা, খেলনা নয়। এই যে চরিত্রগুলো মাতাল, বেহেট, খঞ্জ, মানে যারা নাগরিক জীবনে নগর ঢাকায় প্রতিদিন যাদের দেখা যায়, তাদেরকে কবিতায় আনতে পারাটাও শামসুর রহমানের জন্য একটা চমৎকার ব্যাপার ঘটলো। অর্থাৎ তার ওই বিচ্ছিন্নতা থেকে মুক্তি ঘটলো, আবার কবিতায় তার একটা দারুণ ফর্ম দাঁড়িয়ে গেল। হ্যাঁ, ফলে এই কাজটা হয়েছে। এবং রৌদ্রকরটি পরে আস্তে আস্তে অন্যান্য যে কাব্যগ্রন্থগুলো আছে, রৌদ্রকরটি সম্পর্কে আরেকটু ব্যাপার বলি। যেহেতু রৌদ্রকরটিতেই হচ্ছে ওর সবচেয়ে বেশি পরিচিত, অবশ্য সময় যদিও আধা ঘন্টা মাত্র। রৌদ্রকরটিতে কবির চেতনা ও জনগণের চেতনা দ্বিতল ভবনের মতো এক হয়ে চলে থাকে। কবি স্পর্শ করেন সমাজের নিম্নতল থেকে উপরিতল পর্যন্ত। কবি আকাশকে উপমিত করেন রাজমিস্ত্রির ছানি পড়া চোখের সাথে। রক্ষিতার যৌবনকে তুলনা করেন কুঞ্চিত মলিন কাপড়ের সাথে। আর রাজপথে মোটরের শাড়ির উপমান উৎস হয়ে যায় গাছের ডালে বসে থাকা পাখির ছাপ। এভাবেই কবি স্পর্শ করেন এভিনিউয়ের মধ্যরাত্রির স্তব্ধতা থেকে কলোনির জীবন মথিত ঐক্যতান পর্যন্ত। কবি নিত্যই অভিনব কৌশলে আবিষ্কার করেন নাগরিক জীবনের পূর্ণিমার চাঁদ আর খেকি কুকুর, চিমনির ধোঁয়া ও রজনীগন্ধার সম্পর্ক রহস্য। মুদ্রার মতো জনকীর্ণ এই নগরীতে কবি নিজেই মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে অনুভব করেছেন একটি প্রখর পাখির ঠুকরে ফেলে দেয় অবিরত পোকা খাওয়া মূল্যবোধ। স্বপ্ন ও মৃতকল্প জীবনের বৈচিত্র্য কবি খণ্ড খণ্ড চিত্রে, ছোট ছোট বাক্যাংশে, সংলাপে, কমায়, সেমিকোলনের জোড়া দিয়ে প্রকাশ করেন, নির্মাণ করেন ছুচোর কেপ্তন ভরা জীবনের বিচিত্র কোলাজ। বৈচিত্র্যপূর্ণ এমনকি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসিয়ে শব্দের উল্লঙ্ঘনে মধ্যবিত্ত জীবন বাস্তবতার কূটাভাস প্রকাশ করেন কবি। অভ্যাসবিদ্ধ নাগরিক জীবনের গতি ও ছন্দকে প্রকাশের জন্য কবি শব্দের পর শব্দ জুড়ে যে নতুন টেকনিকটি ব্যবহার করেন, সেই রীতিটি তার কবিতার ভাবকে প্রকাশ করে। সেক্ষেত্রে শব্দ ভাষার কৌশলী ভাবের সংগঠনে মূল ভূমিকা পালন করে। শামসুর রহমানের রৌদ্রকরটিতে এভাবেই ভাব শব্দের অনুযায়ী হয়ে ওঠে। শব্দই কবিতার ভাব নির্মাণ করে, মূলত শব্দই কবিতার ভাবকে নির্মাণ করে বলে বহির্জগৎ অর্থাৎ কবির নগর ঢাকার জীবন আর কবিতার মধ্যে যোগাযোগের প্রধান দায়িত্বও নেয় শব্দই। ফলে রৌদ্রকরটিতে শব্দ কবিতার দূরান্বয়কে লাঘব করে এবং কাব্যিক ভাষার ধার ধারে না, এবং নেকি অলঙ্কারময়তাকেও প্রায় অগ্রাহ্য করে। শামসুর রহমানের শব্দ ব্যবহারের এই জড়তা মুক্তি অগ্রজ আধুনিক কবিদের শব্দ প্রয়োগের অতি সচেতনতার সাথে সুস্পষ্ট প্রভেদ তৈরি করে। রৌদ্রকরটিতে কেবল নাগরিক জীবনের প্রাত্যহিক ভাষায় নয়, তার কথন ভঙ্গিটি পর্যন্ত কবি প্রয়োগ করেন। সামাজিক শব্দ ভাষার প্রয়োগে ভাবকে প্রসারিত করার এই প্রক্রিয়াকে বলা হয় ভাষার স্বাভাবিকীকরণ বা ন্যাচারালাইজেশন। কারণ এই পদ্ধতিতে কবিতার ভাষা সমস্ত জড়তা ও কৃত্রিমতা পরিহার করে স্বাভাবিক হয়ে ওঠে এবং কবিত্বকে গৌণ করে প্রাত্যহিক এবং প্রায়োগিক হয়ে উঠতে সাহায্য করে। শামসুর রহমানের রৌদ্রকরটিতে এটাই আসলে তার আরো অনেক কিছু আছে, অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি দ্বিতীয় পর্বে চলে যাই। দ্বিতীয় পর্বটা খুব বেশি আমি আলোচনা করবো না, কারণ আপনারা সবাই সেটা জানেন। 1970 থেকে 1974 সাল পর্যন্ত আমরা জানি যে আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে তিনি কবিতা লিখছেন।
এবং এই সময়টাতে আসলে তিনি মূলত ক্যাটালগিং সিস্টেম যেটা আমাদের লিভারপুল কবিরা ব্যবহার করেছেন, এবং ওই সময় উনি সৈয়দ শামসুল হক এবং শহীদ কাদরী তিনজনে মিলে ওই যে বইটা দ্য মার্সি সাউন্ড যেটা লিখেছিলেন আর তিনজন কবি অ্যাড্রিয়ান হেনরি, রজার ম্যাকডাফ এবং ব্রায়ান ব্যাটেল। এই যে মার্সি সাউন্ড এটা তো প্রচণ্ড জনপ্রিয় ছিল 60-এর দশকে, 70-এর দশকেও প্রচুর বিক্রি হয়েছে অসংখ্য, এবং ক্যাটালগিং সিস্টেমটাই জনপ্রিয় করেছেন এরা। তো এই ক্যাটালগিং সিস্টেমে আমরা দেখেছি সৈয়দ শামসুল হকও লিখেছেন, শহীদ কাদরীও লিখেছেন, অনেকেই আমরা এখন ক্যাটালগিং সিস্টেম লিখি, কিন্তু শুরুটা এরা করেছিলেন। তো ওই যে এই 4 বছর 70 থেকে 74 সাল, এই 74 সাল পর্যন্ত শামসুর রহমান কিন্তু অবিরল এই ক্যাটালগিং সিস্টেমে কবিতা লিখে গেছেন। স্বাধীনতা তুমি কবিতাটা, কিংবা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, কিংবা যে কোনো অনুষঙ্গ তিনি যাই বলতে চেয়েছেন, কাটাতার, যুদ্ধ, যে কোনো অনুষঙ্গ আনতে চেয়েছেন, সেখানেই তিনি এই ক্যাটালগিং সিস্টেমটাকে এনেছেন। এবং পুরোটা সময়ে প্রায় এই পুরোটা সময় ক্যাটালগিং সিস্টেমই তার কবিতা, তিনি এই ধরনের কবিতা লিখেছেন। তাই আমি এই পর্বটাকে ওই প্রবণতা দিয়েই আসলে বিশ্লেষণ করেছি। তো আমি এটা নিয়ে খুব বেশি বলছি না এই পর্ব নিয়ে, কারণ ক্যাটালগিং সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা আছে, এটা একটা তরঙ্গ রাশির মতো একটা ভাবকে বেঁধে রাখে, একটা যে কোনো ক্লাস বা যে কোনো একটা বিষয়কে সেটাকে যেরকম বোঝাতে সাহায্য করে, এবং সবচেয়ে বড় কথা এটা খুব জনপ্রিয়, মানুষের কাছে খুব এই কবিতাগুলো জনপ্রিয় হয়। তাহলে এই কবিতাগুলো নিয়ে আমি আর একটু বেশি এইটা এর পরের পর্যায়ে, মানে যেখানে তিনি তৃতীয় পর্যায়ে কিন্তু তিনি প্রচণ্ড খুব সিরিয়াস কবিতাগুলো আমি মনে করি শামসুর রহমানের তৃতীয় পর্যায়েতেই আছে, কারণ এখানে তিনি পরাবাস্তবতার অনেক রকম ট্রিটমেন্ট করেছেন। পরাবাস্তবতার নানা পরীক্ষা নিরীক্ষা, পরাবাস্তবতার আবার দুটো ভাগ ছিল, দুটো পর্যায় ছিল। মূলত আমরা বেশিরভাগ মানুষই প্রথম পর্যায়টাকে বেশি জানি, দ্বিতীয় পর্যায়টাকে জানি না। মানে আরাগা থেকে যে পর্যায়টা শুরু হলো সেই পর্যায়টা সম্পর্কে আমরা খুব কম জানি। আমরা কিন্তু এই যে টি.এস. এলিয়ট বা আমাদের যে আধুনিক কবিরা আছেন এই পর্যায়ে যে পরাবাস্তবতাগুলো, এগুলো সম্পর্কে বেশি জানি, যেখানে ইমেজ হয়ে একটা পরাবাস্তব ইমেজ হয়ে থাকে। কিন্তু দ্বিতীয় পর্বের পরাবাস্তবতায় যেটা হয় যে পুরো ভাষার মধ্যেই পরাবাস্তবতা ছড়িয়ে পড়ে, পুরো কবিতার মধ্যে পরাবাস্তবতা ছড়িয়ে ওঠে, একটি দুটি ইমেজ না, সমস্ত কবিতার মধ্যে একটা, ঠিক যেরকম সিম্বলিক কবিতাগুলো ছিল না একটা সময়, না ওই সিম্বলিক কবিতা না, সিম্বলিস্ট মুভমেন্ট ছিল একটা আলাদা, এটা ওই বদলেয়ারদের সিম্বলিক কবিতা না। তো ওই রকমই এই পর্যায় জুড়ে কিন্তু তিনি এই পর্যায়টার মধ্যে ছিল হচ্ছে 1974 সাল থেকে 84 সাল পর্যন্ত যত কাব্য তিনি লিখেছেন, যেমন আমি অনাহারী, শূন্যতায় শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দেখে, প্রতিদিন ঘরহীন ঘরে, ইকারুসের আকাশ, মাতাল ঋত্বিক, উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ, উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ, এটাও একটা বুঝতে পারছেন। তো এখানে আমরা তার পরাবাস্তব প্রতিটা দেখি, ইকারুসের আকাশ সবকিছুর মধ্যে। তো এই সময় যে সিগমন্ড ফ্রয়েড এবং এই যে পল এলওয়ার্ড, লুই আরাগা, এরা যে কবিতার মধ্যে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করেছেন, সত্যি কথা বলতে কি শামসুর রহমান প্রচুর পাশ্চাত্য সাহিত্য পড়তেন, এবং তার মৌলিকতাটাকে তিনি আসলে পাশ্চাত্য সাহিত্যের পঠন পাঠনের সূত্রেই নিজের মতো করে আত্মস্থ করে নিজের মতো করে তিনি করে নিয়েছেন। আল মাহমুদের মতো ঠিক সরাসরি নিজের শামসুর রহমানের পঠন পাঠনটা অনেক বেশি ছিল, ওই সমস্ত কাব্য দ্বারা উনি বেশি প্রভাবিত হয়েছেন, এবং ওই প্রভাবগুলোকে তিনি আবার আত্মীকৃত করে আবার বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আলো হাওয়ায় জল আবহাওয়ায় তিনি সেটাকে প্রতিস্থাপন করতে পেরেছিলেন চমৎকারভাবে। এটাই হচ্ছে আসলে শামসুর রহমান কবিতার মূল বৈশিষ্ট্য। তো তৃতীয় পর্যায়ে তিনি প্রচুর পরিমাণে বিস্ময়কর চিত্রকল্প, যেহেতু তিনি হন কি শামসুর রহমান হয় কি যে এক একটা সময়ে এক এক রকম, কখনো তিনি আমরা প্রথম পর্যায়ে দেখেছি, প্রথম কাব্যের মধ্যে আমরা দেখেছি তিনি আউটসাইডার হয়ে নিজের মধ্যে গুটিয়ে আছেন, দ্বিতীয় কাব্যে আমি দেখছি যে ছড়িয়ে দিচ্ছেন নিজেকে, তৃতীয় পর্যায়ে আমরা দেখেছি দেশের মধ্যে সংকট, যুদ্ধ, বাস্তবতা, ফলে উনি নিজেকে আবার ছড়িয়ে দিয়েছেন। তারপরে যখন আবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে থেকে যখন নতুন শাসনামল আসলো, সেই শাসনামলের সাথে শামসুর রহমানের আসলে একাত্মতা হওয়ার কথা না, ফলে ওই সময় আবার তিনি নিজেকে গুটিয়ে দেন।
যখনই তিনি ঘুরিয়ে নেন তখনই কিন্তু তিনি এই সার্রিয়ালিস্টিক ব্যাপারগুলোর মধ্যে ঢুকে যান, ড্রিম ইমেজারি, মানে অন্তর্গত চিন্তা চেতনার পরিচালনাটা উনি করেন, ঠিক আছে? এই জন্য তখন তিনি কিন্তু এইগুলো বেশ করেন। তো ওই যে পরবাস্তবতার কথা বলছি, যেটার মধ্যে অটোমেটিক আর্যব্রত যে ম্যানিফেস্টো দিয়েছিলেন আর্যব্রত, এবং সেই ম্যানিফেস্টোর আগে সাইকিক অটোমেটিজম বা মনস্তাত্ত্বিক স্বয়ংক্রিয়তা, এটা তার কবিতার এই পর্যায়ে প্রচন্ড পরিমাণে পাওয়া গেল। এবং আমরা দেখলাম যে তার কবিতা স্মৃতি, স্বপ্ন, পরবাস্তবতার এই সমস্ত কিছু, হুমায়ুন আজাদ এই পর্যায়টাকে বলেছেন বাস্তব ও পরবাস্তবের সঙ্গম। হ্যাঁ, এটা ছিল। যেমন ধরেন কল্পনা, তন্ময়তা বা অবচেতন লোক কবির উপর সওয়ার হলে কবি দেখতে পান উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ, কিংবা দেয়ালে ঝোলানো কোনো সুনীল ব্লেজারের দিকে তাকিয়ে কবি অবচেতন তন্ময়তায় অনুভব করেন ব্লেজার যেন সহসা অপর কোনো কবি হয়ে ওঠে এবং প্রাণময় কোনো পুরুষের মতোই সে তার মগ্ন চেতনাকে মেলে ধরে। তার এবং ওই সুনীল ব্লেজারের কৌতূহলী কল্পনা পরিভ্রমণ করে রবীন্দ্রনাথ, কাদম্বরী দেবীর গোপন প্রণয় থেকে শীতার্থ পোল্যান্ড, ধর্মঘট, গেরিলার স্টেশন, উদ্ভট উটের পিঠে আরূঢ় বাংলাদেশে, কিংবা সাইপ্রাস ছাড়িয়ে সুদূর নীলিমায়। এটি সঞ্চরণ, অবচেতন সঞ্চরণ, পরাবাস্তবতা। এবং একটা সুনীল ব্লেজার উঠে যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে, কাদম্বরী দেবীর কাছে চলে যাচ্ছে, রবীন্দ্রনাথের প্রণয়ের কাছে চলে যাচ্ছে, পোল্যান্ডের কাছে চলে যাচ্ছে। পরাবাস্তবতা মানে কবিকে গ্রাস করছে, কবি পরাবাস্তবতায় সবার হচ্ছেন। এই হচ্ছে এই পর্যায়ে যে কোনো কবিতার, এই পর্যায়ের ম্যাক্সিমাম কবিতা, বেশিরভাগ কবিতার মধ্যেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। যেমন আমরা ইকারুসের আকাশের মধ্যেও আমরা এভাবে দেখতে পাই। আমি মাঝে মাঝে তিনি অলিক বীক্ষণ করেন বা অধ্যাস যেটাকে বলে, বা ইলিউশন যেটা বলে, ইলিউশন, হ্যালুসিনেশন, এই জিনিসগুলো তার মধ্যে প্রচুর চলে। তিনি দেখেন হঠাৎ অলিক বীক্ষণে তিনি লক্ষ্য করেন তার ঘরের কোণে টপবন্দি ফণিমনসার গাছটি এক অতিকায় মানবে রূপান্তরিত হয়েছে। হঠাৎ অগ্নিবর্ণ ঝুঁটি নেড়ে কাকাতুয়া তেড়ে আসে কবির শয্যা পাশে, দেয়ালের টিকটিকি অতিকায় ডাইনোসরে রূপান্তরিত হয়ে ফিরে আসে। এমনকি উঠোনের গাছপালা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, ক্রূর হয়ে ওঠে শান্ত বেড়ালো। হিচককি কাকে ঘর ভরে যায় কবির, কখনো পাংশু জ্যোৎস্নায় কবির মনে হয় শহর ছেড়ে গেছে জয়নুলি কাকে। এইরকম ভাবে একটা প্রচন্ড বাস্তব পরবাস্তবতার মধ্যে কবি বসবাস করেন, কেরোস্তারি করেন ওই এর মধ্যে। কবিতার মধ্যেও হুবহু অটোমেটিক রাইটিং, যেহেতু কোনো আর রাগঠাক নাই, উনি হুবহু ওইভাবে যা তার অবচেতন, যা তার স্বপ্ন, সমস্ত কিছুই তিনি হুবহু ওইভাবে। কতখানি শিল্পিত হলো তারও দায় মনে হয় না তার ওই সময় ছিল, কিন্তু অটোমেটিক্যালি শিল্পিত হয়ে যাচ্ছিল বিষয়টা, এরকম আর কি। তো এবং বিপন্নতা তার মধ্যে কাজ করছিল, নিজেকে অসুস্থ বিপদের মতো। নিজের একটা কবিতার মধ্যে উনি বলছেন, অকস্মাৎ এ কেমন পরবাস্তবের লীলা শহরের আনাচে কানাচে, মাঝে মাঝে মনে হয় আমার চোখের রেটিনায় কি ব্যাপক বিভ্রমের ছায়া নাচে বেলা অবেলায়, নইলে কেন গাছে গাছে সদ্য কাটা নরমুণ্ড দেখি, দিনে দুপুরে শেয়াল শকুনে ছেয়ে গেছে পৌরপথ, এমনকি মোটামুটি ভালো থাকি মানে খাই দাই প্রত্যহ কামাই দাড়ি, অর্থাৎ হঠাৎ আবার সবকিছু উল্টাপাল্টা আমার দৃষ্টিতে বারংবার একাত্তর ভেসে ওঠে। এই জন্যই কারণ যে সময়টাতে উনি তখন বাস করছেন 70-80-র দশক, ওই সময়টাতে উনি আসলে স্বস্তি পাচ্ছিলেন না রাজনৈতিকভাবে, ওনার সাথে আসলে যাচ্ছিল, যে কারণে একাত্তর বারবার ভেসে উঠছে মনের মধ্যে এবং আসলে বিপন্নতা বোধ করছেন। আর যখনই তিনি বিপন্নতা বোধ করেন তখনই তিনি অন্তর্চারী হন, তখনই তিনি পরবাস্তবতা বা ড্রিম ইমেজারি বা ট্রান্সমিউটেশন বা এই ব্যাপারগুলোর মধ্যে তিনি চলে যান। যাই হোক, এটা গেল, আমি আশা করি বোঝাতে পেরেছি কিছু মিথের কবিতা সব পর্যায়ে। আমি যে পর্যায়টা ভাগ করেছি তার মানে এই না যে এইসব পর্যায়ের মধ্যে অন্য কোনো ধরনের কবিতা নেই, অন্য সব ধরনের কবিতাও মিক্স ভাবে আছে। আর শামসুর রহমান যে পরবাস্তবতা লিখেছেন, উনি কিন্তু মিশ্র পরবাস্তবতার কবিতা লিখেছেন। সব পরবাস্তবতা আনা, কিন্তু নানা ধরনের কবিতা আছে। যেমন প্রচুর ভালো ভালো মিথের উপরে, এই অংশের মধ্যেও মিথের কবিতা আছে। ইকারুসের আকাশ একটা মিথ, যেটা বদলে আরও করেছিলেন। তারপরে মানে আরো অনেকে ইকারুসের আকাশ নিয়ে লিখেছেন, উনিও ইকারুসের আকাশ নিয়ে লিখেছেন। ট্যান্টালাস নামে আমার একটা কাব্য ছিল বা কবিতা ছিল, ইলেকট্রার গান ছিল,
হ্যাঁ, তারপর চাঁদ সওদাগর ছিল, এরকম মিথ ভিত্তিক কবিতাও কিন্তু উনি প্রচুর রচনা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত মিথ তার খুব প্রিয় একটা প্রসঙ্গ। এবার আমরা আসি চতুর্থ পর্যায়ে শামসুর রহমানের কবিতা নিম্নগামী, মানে আঙ্গিকটা বা শিল্পিতার দিক থেকে নিম্নগামী এই অভিযোগটা উঠেছিল। কারণ ওই সময় তিনি যেসব কবিতা লিখছিলেন, পাঠক সেই সব কবিতার অনেকেই সমালোচনা করেছেন। বলা হয় যে এই সময় তার ক্ষয়িষ্ণুতা পেয়ে বসেছিল, এরকম একটা কথা উঠেছিল। যদিও সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেই দিয়েছেন যে বড় বড় যারা কবি তাদের মধ্যে এইরকম ব্লক বা একটু ক্ষয়িষ্ণুতা এরকম থাকতেই পারে এটা। হ্যাঁ, তো ওই ক্ষয়িষ্ণুতার মধ্যে উনি যেটা করেছেন, উনি প্রচুর পরিমাণে রিমেকিং করেছেন, প্রচুর পরিমাণে ওই যে বিভিন্ন যে মিশ্রণ সেই জিনিসগুলো তিনি করেছেন। এবং বৈশ্বিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেহেতু এরশাদের সময় চলছে, সেহেতু তিনি ওই গৃহযুদ্ধের আগে কিংবা কটাক্ষ করা বা বিদ্রুপ, আয়রনি এই সমস্ত ব্যাপারগুলোকে তিনি বেশি করে আছেন। যেমন ধরেন ওই এরশাদের যে এরশাদ সরকারের যে মন্ত্রিসভা, তাদেরকে নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রুপ করছেন। যেমন ধরেন একটা পুতুল খেলার ভারী সত্তার পেছন থেকে সুতো ছেড়ে তিনি হরহামেশাই নিজের মেজাজটাকে শরীফ রাখেন। পুতুলগণ তার চারপাশে মুড়ে দিচ্ছেন শুভেচ্ছা, অনলস খেদমত আর অন্তবিহীন তোষামদে তার শাসনামল একজন পুতুলের জবানিতে একটি নিখাত স্বর্ণযুগ। এইভাবে এরশাদকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক কবিতা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় দিক বিদিক মুড়িমুড়কির মতো ছড়িয়ে দেবে রাষ্ট্রদূত। হ্যাঁ, এইরকম কবিতাগুলো তিনি বেশ রচনা করছেন। এবং স্বৈরাচার, নিপাতজাত, গণতন্ত্র, মুক্তিপাত, এই ধরনের, মোট কথা উনি ওই সময় পুরো অ্যাক্টিভিস্ট হয়ে গেছেন। স্বাধীনতা যুদ্ধের সময়টাতে এবং এই সময়টাতে ওনাকে দেখা যায় তিনি প্রত্যক্ষ নান্দনিকতায় কাজ করছেন, আর বাকি সময়গুলোতে তিনি পরোক্ষ, অন্য সময়গুলোতে তিনি অন্তর্চারী হয়েছিলেন বেশি। এবার আমরা আসি, যেহেতু সময় খুব কম, আমিও শেষ করে দিতে চাই। কটা বাজে? আর কতক্ষণ? আচ্ছা, 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত শামসুর রহমান তার সমকালীন বাস্তবতা এবং অন্তর্বাস্তবতা প্রকাশে মিশ্র শৈলী অবলম্বন করেন। তবে কল্পনা, উদ্ভাসন এবং রূপান্তর প্রক্রিয়া, যেটাকে আমি ট্রান্সমিউটেশন বললাম, রূপান্তর প্রক্রিয়ায় বিদ্যমান বাস্তবতাকে কল্প বাস্তবতায় পরিবর্তনের টেকনিকটি তার এ পর্যায়ের কবিতার নতুন লক্ষণ। তার এ পর্যায়ের কবিতায় প্রকৃতির জড় স্বভাব ভুলে মানুষের মতো আচরণ করে। কখনো কবির মধ্যরাতে ঘুম ভেঙে দেখেন পাশের বাড়িটি দুটি সাদা ডানা পেয়ে চকিতে উড়াল দেয় মেঘে। হ্যাঁ, কবির কল্পনায় প্রকৃতির পরিপার্শ্ব বস্তু জগতের কল্পনাত্মক রূপান্তর ঘটে যায়। তখন তার কবিতার দরজা জানালা মুখ খিচিয়ে রয়, টেবিলটা বিড়বিড় করে, গাছপালাগুলো হেঁটে যায়, কখনো উড়ে যায় নীলিমায়, কালপুরুষের সাথে নাচ জুড়ে দেয়। প্রবীণ প্যাঁচা চালায় বুরুষ নিসর্গের ঘন চুলে, মলিন পাঞ্জাবি পরে চাঁদ মহাশূন্যের বসে স্বরচিত কবিতা পড়ে এবং শ্রোতাহীনতার হতাশায় আবার নেমে আসে কবির ঘরে টেবিলের নিচে। এরকম ভাবে একদম সবকিছুকে তিনি প্রাণ, এটাকে সমাশক্তি বলবেন না পরবাস্তবতা বলবেন নাকি ট্রান্সমিউটেশন বলবেন। যেহেতু আমরা লোরকার কবিতায় এই ধরনের ব্যাপারগুলো পাই, তবে আমি এই জন্য এটাকে রূপান্তরধর্মিতা বা ট্রান্সমিউটেশন বলেছি। এবং অ্যাকচুয়ালি এখানে সমাশক্তির ব্যাপারটা নাই, এখানে পরবাস্তবতার বাস্তব ব্যাপারটাও নাই, তাই আমি এটাকে ট্রান্সমিউটেশন বলার চেষ্টা করেছি। জনৈক মানসিক রোগীর খাতার পাতা কবিতায় কবি প্যারানয়া রোগীর দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে জীবন্ত করে তোলেন এবং নিজের অজান্তেই চেতন অবচেতনের মানুষ ভাষ্য তার সাথে একীকৃত হয়। মূলত কবি কোনো মানবিকীকরণের অভিজ্ঞতাকে প্রকাশ করেন না এসব ক্ষেত্রে, বরং এক ধরনের কল্পনাত্মক অভিব্যক্তিকে সংবেদী বাস্তবতা রূপে নির্মাণের প্রয়াস পান। শামসুর রহমান স্পেনের কবি, এই লোরকার কথা আমি বলেছি আর কি, লোরকার মধ্যেও কিন্তু এই আপনার লোরকার কবিতায় প্রাণী পতঙ্গের রহস্য জগৎ মানুষের রক্তে, নিঃশ্বাসে, পুরাণে, স্বপ্নে বিচিত্র রূপান্তর হয়ে উঠেছে। যে ক্ষণে ক্ষণে রোমান্টিক বিভ্রমের অনুরব হয়ে আছে আলো, ফুল পাথর। এটা দেবীপ্রসাদের একটা লাইন আমি কোট করলাম। হ্যাঁ, ওটা নিয়ে লোরকার কবিতায় যেমন দেখা যায় তরুশ্রেণী রোমন্থনরত মাঠের পপলার গাছগুলো চাঁদের বিনা বাজাতে বাজাতে হাত ওঠায়,
ধুলোট রাস্তায় সবুজা ফ্রক কোট পরা গিরিগিটি লামার্তিনের কবিতার বই হাতে দাঁড়িয়ে থাকে বুড়ো মাস্টার মশাইয়ের মতো, গিরিগিটি অবিরাম কেঁদে চলে। তেমনি রামায়ণের কবিতায় শোনা যায় গাছ তরুণীর বিয়োগ ব্যথার কাহিনী, টেবিলের কান্না, খাতা কলমের দ্বন্দ্ব, কামনা কাতর চশমার ক্রিয়া প্রতিক্রিয়া, কবিতার খাতার উড়াল ও বিচিত্র ভ্রমণ, বিদ্রোহী পাউরুটিগণের সংকল্প, কিংবা কবিতার অলিখিত পংক্তিগুলোর দৌরাত্ম্য। এরকম ভাবে মানে এই পর্যায়ের শেষ পর্যায়ের কবিতায় শামসুর রহমান পাউরুটিগুলো উড়ে উড়ে যাচ্ছে, জায়গায় নামছে, এবং ক্ষুধার্ত শিশুরা যেখানে আছে সেখানে গিয়ে পাউরুটিগুলো নামছে। তার মধ্যে তার অনেক থিসিস অ্যান্টিথিসিসও আছে পাউরুটির মধ্যে। মানে যে পাউরুটিকে এভাবে জাগিয়ে তোলা, কথা বলা, ভাবানো, চিন্তা করানো, এই জিনিসগুলো সবগুলো কবিতার মধ্যে তিনি এই ধরনের ব্যাপার করেছেন। মেঘলোকে মনোজ নিবাস, এখানে তো একদমই তিনি আসলে যে মেঘলোকেই আসলে তিনি বাড়ি তৈরি করেছেন, কল্পনার মধ্যেই তিনি আসলে বাড়ি তৈরি করেছেন। তাই কবিতাটার কাব্যটার নামও হয়েছে মেঘলোকে মনোজ নিবাস। মেঘলোকে মনোজ নিবাস থেকে কবির কবিতায় এই রূপান্তর আরো জটিল এবং সক্রিয় হয়ে ওঠে। বাস্তবের নানা বিকৃতিতে কবির অন্তর্জগতের নানা ভাষাচিত্র অদ্ভুত সব কল্পনায় রূপান্তরিত হয়। চারিদিকে মিথ্যা আর হঠকারিতার তাণ্ডবে আমাদের স্বপ্ন কল্পনা বোধি ও বিবেক ভীষণ বিপর্যস্ত হলে কবির স্বপ্নে বা অবচেতনায় আসে বাস্তবের বিকৃত রূপ। আমি আর এগুলো বলছি না, মোটামুটি হয়তো আমি বোঝাতে পেরেছি। এবং এই পর্যায়ে তিনি কিছু গদ্য কবিতাও লিখেছেন, কিছু ন্যারেটিভ ধরনের। শামসুর রহমান তো আসলে পোস্ট মডার্নিজমটাকে ওইভাবে স্পর্শ করেননি, কিন্তু শেষের দিকের এইদিকে কিছু কিছু জায়গায় শামসুর রহমানের পোস্ট মডার্ন প্রবণতাগুলো দেখা যায়। গদ্য কবিতা লিখছেন, কিছু ন্যারেটিভ যেটাকে বলে সাইকোলজিক্যাল ভয়েসের মতো করে কিছু মনস্তাত্ত্বিক ভ্রমণ করছেন, কিছু ভিজিবল মিস্ট্রি তৈরি করছেন। হ্যাঁ, এই এবং নামও দিয়েছেন মেঘলোকে মনোজ নিবাস। ফলে কিছুটা হলেও পরবাস্তবতার কাছাকাছি উনি যাওয়ার চেষ্টা করেছেন, অথবা গিয়েছেন স্বচ্ছন্দভাবেই। কোনো নিজস্ব প্রয়াস ছিল না, কিন্তু গিয়েছেন, বোঝা যায় যে স্পর্শ করেছেন। শামসুর রহমান চিত্রকল্পগুলো ঠিক কংক্রিটের মতো না, এই পর্যায়ে কংক্রিটের মতো সংঘবদ্ধ হয়ে আসে না, আবার পরাবাস্তবের মতো চিত্রকল্পগুলো ঊর্ধ্বক হয়েও যায় না। হ্যাঁ, এটা যেটা হয় সেটা হচ্ছে যে বরং ভেঙে ভেঙে কিংবা এক ধরনের কম্পনের মতো তরঙ্গের মতো দোলায়িত হয়, এপিস্টেমোলজিক্যাল ইম্পালস তৈরি করে। হ্যাঁ, এবং গলিত পারদের মতো সঞ্চরণশীল হয়, ঠিক সালভাদর ডালির সেই গলে যাওয়া ঘড়িটার মতো। মানে ওরকম একটা ভাষার মধ্যেও তার ওই পরাবাস্তবতা যেহেতু আছে, যেহেতু আছে, সালভাদর ডালির ঘড়ির মতো এরকম গলে যাচ্ছে, ভাষাগুলোও ওরকম তরঙ্গের মতো। হ্যাঁ, এবং এখানে ব্যবহৃত উপমা চিত্রকল্প রূপকগুলো কবিতার প্রচলিত অলঙ্কারের মতো নয়। অধিকাংশ ক্ষেত্রে এই চিত্রকল্পগুলোর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। এসব চিত্রকল্পের ফুল, চাঁদ, পাখিরা কবিতার পাতা জুড়ে স্বেচ্ছা বিহারী, যেন তারা ঘুরে বেড়ায়, কথা বলে, নানা আচরণ প্রদর্শন করে ইচ্ছে মতো। কোনো চিত্র ইতিবাচক বা সুখকর অভিব্যক্তিতে দেখা যায় এরকম আর কি। কোথাও সমাশক্তি, কোথাও রূপান্তর ধর্মিতা, কোথাও সম্প্রকাশ ধর্মী, কোথাও কল্পচিত্রায়ন, গদ্য ভাষা মেশানো। এবং সবশেষে যে কাব্যটি তিনি আসলে খুন, ধর্ষণ এবং মৌলবাদে তো খুব ভয় ছিল তার। মৌলবাদে আবিল বাংলার কৃষ্ণপক্ষকে পূর্ণিমার দিকে নিয়ে যেতে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন কবি। শেষ কাব্যের মধ্যে দিয়ে অন্ধকারটির আলোয় আনার চেষ্টা করছেন আর কি। তো এইভাবেই শামসুর রহমান, আমি একটু উপসংহার দিয়ে শেষ করে দিচ্ছি। বহির্বাস্তবতা এবং অন্তর্বাস্তবতার ভিন্ন ভিন্ন বহিরাশ্রয় এবং প্রকাশভঙ্গি আবিষ্কৃত হয় শামসুর রহমানের কবিতায়। মিথ প্রতীক পরবাস্তবতা, স্বপ্নচিত্রকল্প রূপান্তর ধর্মিতায়, আধুনিক মানুষের জাগরণ, দুঃস্বপ্ন, চেতনা বিভঙ্গের ভাষাচিত্র নির্মাণে প্রতিনিয়ত পাল্টায় তার কবিতার শৈলী। অন্তর্বাস্তবতার চিত্রণের সাথে জাতীয় সংকটী গণদাবির সাথে গভীর একাত্মবোধে বহুস্বরিক হয়ে ওঠে তার কবিতা। তখন স্লোগানকে নান্দনিক করে তোলেন কবি। আবার প্রতিকূল রাষ্ট্র ও সমাজ কাঠামোয় শোষকের বিরুদ্ধে বর্ষিত কবির ব্যঙ্গবিদ্রুপ শিল্পিত হয়ে ওঠে। বারংবার কবি অন্তর্মহতা থেকে বহির্লোকে পদযাত্রা করেন, আবার সংঘাত
থেকে অন্তর্জগতে প্রস্থান করেন। সে সূত্রে কবির কবিতায় আঙ্গিক বারবার পাল্টে যায়। প্রকৃতপক্ষে শামসুর রহমান অবিরাম প্রসঙ্গকাতর হওয়া সত্ত্বেও এইভাবেই কবিতায় বৈচিত্র্য আসে। ধন্যবাদ। তার নাটক এ পর্যায়ে আলোচনা করবেন বরেণ্য কবি জহির হাসান। সভাপতি প্রবন্ধ এবং এখানে বিদগ্ধ অনেক পাঠক এবং আলোচক আছেন বা অনেক দর্শক আছে, দর্শক সাহিত্য। আসলে আমি তো কথা বলতে কম পারি, আসলে স্পিকার বলতে যা বোঝায় অডিয়েন্সের সামনে সে কথা বলতে পারি। আমি বেসিক্যালি কবিতা লিখি, এই কবিতাটা মনে হয় এটা কিছুটা আমার আয়ত্তের ভিতরে, এই জন্য ওইটা নিয়ে থাকতে পারি। কথা বলতে গেলে আমি এলোমেলো বলবো, আপনারা এর ভিতর থেকে যদি কিছু পান পাবেন, এটা আমি আশা করি। আর না পেলে এটা আমার ব্যর্থতা হবে। যাই হোক, প্রবন্ধটা বেশ বড়, কিন্তু মানে এই প্রবন্ধটা কিন্তু প্রায় 12 পৃষ্ঠা বলে না, 12 পৃষ্ঠার একটা প্রবন্ধ। এটা কিন্তু আমি পড়তে আমার অনেক কষ্ট হয়েছে, মানে লম্বা, অনেক লম্বা। হ্যাঁ, আর এই প্রবন্ধটার ভেতরে আমি কি বলবো, এই প্রবন্ধটা পড়তে যে অনেক ইন্টারেস্টিং জিনিস আমি পাইছি আর কি, সেটা আমার ওনাকে প্রশংসাই করতে হবে। তো এই মূলত প্রবন্ধটা পড়লে একটু স্মুথলি সে প্রবন্ধটা লিখছে, ভাষাটা খুবই সুলিখিত, স্ট্রাকচার এবং বলবো একাডেমি, এটা তার একটা ভালো প্রথম ক্রেডিটটা তাকে দিই। আর এখানে ধরেন শামসুর রহমানের কবিতার বইয়ের সংখ্যা আমি আসলে মুখস্থ রাখি না। শেষের দিকে শামসুর রহমান কি লিখতো শুধু পত্রিকায় পড়তাম না, বইটা কিনতাম না। আমি খুব নিবিষ্ট পাঠক ছিলাম ছোটবেলা থেকেই শামসুর রহমানের। বলা যায় আমি ছোটবেলায় যখন ক্লাস 6-এ পড়ি, বিচিত্র একবার ওনার ছবি ছাপা হলো, আমি কেটে ওটা আমার পড়ার টেবিলে বাঁধাই করে রাখছি। এতটাই ভালোবাসতাম কবি হিসাবে ছোটবেলার থেকে। বড় হয়ে উনি আবার আমার থেকে দূরে সরে গেছেন, মানে আমি কেন জানি আপনি ওইভাবে আস্তে আস্তে দূরে সরে গেছে নক্ষত্রের মতো। এই যে বিষয়টা, এইগুলা হয় আর কি, মানে এটা কবিদের ক্ষেত্রে এটা হয় যে কাকে কখন পাঠক নেয় আবার কখন নেয় না, নানা রকম বিষয়। যাই হোক, মূল প্রসঙ্গ যে শামসুর রহমানের সাথে আমারও একটা মানে সম্পর্ক ছিল। আমি কথা বলতাম ওনার সাথে ফিজিক্যালি, অনেক সময় কথা বলছি। ইন্টারেস্টিং, ওনার সাথে আরেকটা ঘটনা ঘটে গেছে। আমি যখন নূর হোসেন মারা যায় বাংলাদেশে, প্রথম কবিতাটা আমি লিখছিলাম নূর হোসেনকে। আমার বাড়ি যেহেতু যশোর, ঝিনাইদহ, তখন যশোরের দৈনিক ঠিকানা বলে একটা কবিতা মানে বেরোলো, পত্রিকা বেরোলো, মানে সাহিত্য পত্রিকা। ওই সাহিত্য সম্পাদক আমাকে ফোন দিয়ে বললেন, এই তুমি এই নিয়ে একটা কবিতা লেখা, তুমি জানো না, সংবাদপত্র দেখছো না? আমি তখন পড়লাম, ওই দিনই খবরটা পড়ে ওই দিনই কবিতা লিখে ওদের অধীনে দিলাম, ওরা দিনই সেট হয়ে দিল। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে শামসুর রহমান তার 2 দিন পরে কবিতাটা লিখছে। কিন্তু দেখেছি ইতিহাসে লেখা, যেহেতু আমি রুট যশোর থেকে লিখছি, আমার কেউ আর কোনোদিন রিমার্ক করে নাই কবিতাটা আসলে আমি কিন্তু প্রথম নূর হোসেন নিয়ে কবিতা লিখছি, শামসুর রহমান কিন্তু পরে লিখছি। এই জন্য শামসুর রহমান নিয়ে আমাদের মোহাম্মদ আজম, অধ্যাপক আজম আমাকে বললো যে বলবেন নাকি। তা আমি বললাম যে কোনো সমস্যা করতেছিলাম। তা আমি যে বললো যে ফয়েজ আলম সাহেব আছেন, আমি তো সাহস পেলাম আর কি, এই আর কি। তো যাই হোক, তো ওনার এই যে প্রবন্ধটা আসলে খুব সুলিখিত, স্ট্রাকচার, কয়েকটা পর্বে। ওনার বইয়ের সংখ্যা শামসুর রহমানের 66টা কবিতার বই। উনি শুধু কবিতা লেখেন না, 4টা উপন্যাস লিখছেন, শিশুদের জন্য লেখা লিখছেন, অনেক ব্যাপক ব্যাপার। কিন্তু শামসুর রহমান বাংলা কবিতা একটা মানে বড় কবিতার ভিতরে আল মাহমুদ একজন বড় কবি, আমাদের শামসুর রহমান একজন বড় কবি, এটা হচ্ছে বাংলাদেশের একটা পিলার। আপনি শামসুর রহমানকে আমি ক্রিটিক্যালি পাঠ করি, আল মাহমুদকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে পাঠ করি। ক্রিটিক্যালি পাঠ করার একটা ব্যাপার রয়ে গেছে, কেন তাকে ক্রিটিক্যালি পাঠ করতে হয় সেটার ব্যাপার আজকে নুপুরের যে উপস্থাপিত প্রবন্ধ, সেখান থেকে আমি কিছু কিছু জায়গা বলবো। প্রথমত তার যে পাঠ, শামসুর রহমানের কবিতার যে পাঠ দিয়েছিলেন, এটা ট্র্যাডিশনাল পাঠ না, তার থেকে একটু উঁচু স্তরের পাঠ। সেই উঁচু স্তরের পাঠটাকে আমি বলি যে এটা হচ্ছে নিবিড় পাঠ, বিটুইন দ্য লাইন্স পাঠ।
থার্ড স্তরের যে পার্টটা আমি মনে করি মানে করা উচিত, যারা গবেষক, একাডেমিক গবেষক, তাদের খুঁজে বের করা দরকার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট। ক্রিটিক্যাল পার্ট কিরকম, যে কবি বা সাহিত্যিক যে যাই লিখুন না কেন, তাকে নির্দোষ ভাবা ঠিক নয়। এই যে উনি বলে গেলেন যে কবি শামসুর রহমান কিন্তু ছোট্ট একটা ঘটনা না, উনি দেখতে হবে ওনার আবির্ভাব কালটা কি। 30-এর দশকের কবির পরেই উনি শোষণ করতেছেন কাকে, কাদেরকে আপন মনে করছেন। তার মানুষ বলে কে আছেন, তার মানুষ বলার ভিতরে রয়েছে বুদ্ধদেব বসু, সুধীন বলে, তার মানুষ বলা রয়েছে কলকাতার কবিরা, তার মানুষ বলা হচ্ছে ভাবত কলকাতার সাহিত্যের যে হেজিমনি। বাংলাদেশের কবিতা তখন ওইভাবে যে জেগে ওঠার চেষ্টা করছে, বাংলাদেশের কবিতা হয়ে হওয়ার লড়াই হচ্ছে। সেখানে কলকাতার কবিরা সেরকম জবরদস্ত কবিতা লিখছে, প্রভাব বিস্তারী কবিতা। তাদের যে হেজিমনিকে রুখে দেওয়ার মতো কবিতা আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলাদেশে, গর্জনশীল একটা হয়ে উঠছে এবং আস্তে আস্তে তার সানি উঠতেছে। এই যে জিনিসটা তৈরি করতেছেন কে, এই 40-এর দশকের কবিরা আমাদের, এই শামসুর রহমান, আল মাহমুদরা, শহীদ কাদরিরা এবং আরো অনেকে ফারুক আহমেদরা, জসিমউদ্দিনরা, এবং এরা সবাই কিন্তু সেরকম শক্তিশালী বাংলাদেশের কবি, এরা কিন্তু তৈরি করতেছে। সেখানে আপনি একজন পাঠককে বোকা ভাবার কোনো কারণই নাই, কারণ একজন পাঠক, গবেষক যারা, তাদের মনের ভেতর জসিমউদ্দিন যেমন করে থাকে, আল মাহমুদও তেমনি করে লুকায় থাকে, তেমনি শামসুর রহমানও থাকে। তারা কিন্তু রেটিং করে, তাদের প্রাণের সাথে যাকে যায়, তার চৈতন্যের সাথে যাকে যায়, তাকে কিন্তু নেয়। হাউকার তো ওনার যে পার্টটা একটু এক ধরনের মেটা নেগেটিভ টাইপের পার্ট হয়েছে। কিরকম মেটা নেগেটিভ পার্ট? ক্রিটিক্যাল পার্ট না, বললাম আমি ক্রিটিক্যাল পার্ট না। কেন ক্রিটিক্যাল পার্ট না? কারণ তার পুরো প্রবন্ধের ভিতরে কোথাও শামসুর রহমানের কোনো ক্রিটিসিজম করে নাই, কোনো ক্রিটিক করে নাই। উনি বলছেন যে দেখেন আপনি একজন বাংলাদেশ, আমি এই জন্য বলছি শামসুর রহমান পড়া কিন্তু সেন্সিটিভ, একজন ক্রিটিক্যাল রাইটারের জন্য ভেরি সেন্সিটিভ। তাকে বিচার করা তার মানে এই নয় ক্রিটিক্যাল হলে তাকে ফেলে দিবেন, তা না, তাকে ধরতে হবে। তাকে কতটুকু নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন না, সেটা কিন্তু একটা আপনার উপরে দায়িত্ব এসে যায়। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে শামসুর রহমান দেখেন কলকাতা থেকে যে বইটা বেরিয়েছিল, উনি প্রথম যে বইটা, উনি অদ্ভুত ব্যাপার আছে, শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা, এটা কিন্তু অনেকে আমাদের হাতে আসছে। উনি বইটা কিন্তু কাকে উৎসর্গ করছে জানেন? জয়ন্ত দাস ও বুদ্ধদেব বসু। এই যে উৎসর্গ কিন্তু জায়গায় ব্যাপার না, এটা কিন্তু তার মানুষ লোকের সাথে জড়িত, এই কবিদের ইনফ্লুয়েন্স। কারণ আপনারা জানেন যে তার প্রথম কবিতা, যেটা যে বইয়ের প্রথম গান থেকে মৃত্যুর আগে, সেই প্রথম কবিতাটা বইয়ের, সেটা কিন্তু কবিতা বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় ছাপা হয়। এবং তাতে শামসুর রহমানরা মনে করছে আমি কবি হয়ে গেছি। এখানে আল মাহমুদও কবিতা ছাপছে। আল মাহমুদ যখন বুদ্ধদেব বসুর সঙ্গীত লাভের জন্য খুব লালায়িত ছিলেন, শামসুর রহমানরা ছিলেন। এই যে তাদের যে কলকাতার রিকগনিশন, এবং সেই সাথে সেই রিকগনিশন যে বড় একটা, একসময় আমাদের দেশ পত্রিকায় অনেকের কবিতা ছাপা হলে ভীষণ লালায়িত হতো, এটা কিন্তু বিশাল ব্যাপার। এই যে তার মানুষ লোক, এটা কিন্তু একটা ফ্যাক্ট। তার মানুষ লোকে আর কি আছে? শামসুর রহমান বৈশ্বিক কবি ভাবতেন উনি নিজেকে। উনি কিন্তু শুধু বাংলাদেশের কবি ভাবতেন না, বিকজ উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। উনি কি করছে, উনি দেখলেন যে একটু আগে নতুন প্রবন্ধের ভিতরে একটু বলে গেলেন যে উনি প্রচুর মিথের ক্যারেক্টার নিয়ে কবিতা লিখছেন, কিন্তু ওই মিথের ক্যারেক্টার গুলা ডেডালাস নিয়ে লিখছেন, উনি টেলিমেকাস নিয়ে লিখছেন, উনি এরকম স্যামসন নিয়ে লিখছেন, হ্যাঁ, আগামেরন নিয়ে লিখছেন, রাইট? তো এরকম মিথের ক্যারেক্টার গুলা কিন্তু লিখছেন। এইগুলা কিন্তু উনি শুধু লেখেন না, সারা পৃথিবীর টেনিসম্যানের বিখ্যাত কবিতা আছে ইউলিসিস। আপনার যারা মানে একটু ফেসবুকে গুগলে সার্চ দিয়ে দৈনিক প্রথম আলোতে ছাপা হয়েছে, কিন্তু এটা অনুবাদ করছেন আমাদের খালিকুজ্জামান ইলিয়াস, চমৎকার অনুবাদ। তো এরকম উনি কিন্তু নিজেকে কিন্তু দেশীয় কবি করে ভাবতেন না, শুধুমাত্র দেশি কবি ভাবতেন না, উনি নিজেকে কিন্তু বৈশ্বিক লেভেলের কবি ভাবতেন। আর এই নিজেকে বৈশ্বিক লেভেলের কবি ভাবতে চেয়ে এই গোলমালটা করে ফেলতেন। এই গোলমালটা করার কারণেই যে সুযোগটা হয়েছে, আমাদের আল মাহমুদ সেই সুযোগটা নিয়ে ফেলছেন। কি করছেন? গোলমালটা কোথায় হয়েছে জানেন? গোলমালটা হয়েছে যে যখন আপনার চিন্তা, কল্পনা, ভাষা, আপনার সবকিছু যে ভাব জগৎ, এই ভাব জগৎটা ট্রান্সলেশন করতে হয় নিজের
ভূমির মিথ থেকে দাঁড় করাতে হয়। আপনি যখন বাইরের মিথ নিয়ে, হ্যাঁ আমি জানি, আমি কিন্তু তারপরে অন্যায় করতেছি না, সংস্করণ ক্রিটিক করতেছি না, কিন্তু আমি তাকে ওন করতেছি। আমাদের কবিতাকে বৈশ্বিক জায়গায় নিতে হবে, কিন্তু কিভাবে নিতে হবে সেই ক্রিটিক্যাল জায়গাটায় আমার মনে হয় সংস্করণ আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। তার বোঝার জায়গা থেকে তখন এই বোঝার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তার উপলব্ধির বিষয়ে আমি মনে করি যে তার যে এটা একটা ক্রিটিক্যাল হওয়া দরকার ছিল, যে আমি এই জায়গাটা ক্রিটিক্যাল হতে হবে। ক্রিটিক্যাল না হওয়ার কারণে যে ঘটনাটা ঘটছে, যে আপনারা শামসুর রহমানের একটা কবিতা আছে স্যামসাং, দুর্দান্ত রকমের একটা খারাপ কবিতা। যদি শামসুর রহমান বেঁচে থাকতেন এখন, আর এমন যদি সিস্টেম থাকতো কবর থেকে উঠে এসে নিজের লেখাটা রিরাইট করা দেয়, তাহলে হয়তো স্যামসাং কবিতা রিরাইট। কারণ কি, স্যামসাং ইজ ক্যারেক্টার, এমন একটা ক্যারেক্টার, সে হচ্ছে প্যালেস্টাইনের ভূমিজ সন্তান। সে ক্যারেক্টার, সে হিসেবে ভূমির সন্তান, মানে ইহুদি একটা ক্যারেক্টার স্যামসাং। সে প্যালেস্টাইনের ভূমিজ সন্তানদেরকে মেরে ফেলতেছে গুলি করে করে, এবং সেখানে শামসুর রহমান স্যামসাং নিজেকে স্যামসাং ভাবতেছে, এবং যারা প্যালেস্টিনিয়ান তাদেরকে পশুতুল্য এখন যেমন ভাবে ওরকম ভাবতেছে, এবং সেটার মধ্য দিয়ে সে একটা ক্যারেক্টারাইজেশন তৈরি করতেছে, নিজের আত্মদ্বন্দ্ব বিলাপ যে জিনিসগুলো এগুলো বার করতেছে। তো অনেক সময় কি হয়, বাইরের জিনিসগুলো যখন আমরা নিই, খুব ক্রিটিক্যালি একটা রিস্ক থেকে যায়। রাজনৈতিক পোস্ট কলোনিয়াল যে সময় যে সাহিত্যের যে পোস্ট কলোনিয়াল জায়গাটা তৈরি হয়েছে, পোস্ট কলোনিয়াল ক্রিটিকটা তোমাকে ছাড়বে, কোনো কিছু ধরবে, হ্যাঁ এই জায়গাগুলো। উনি পরাবাস্তববাদের যে খেলা খেলছেন আমার কবিতায়, যে আপনার দুপুরের প্রবন্ধের ভিতরে পরিষ্কারভাবে বলছেন, এবং এটা দেখাইছেন দুপুরে এত সুন্দর করে দেখাইছে, সে প্রতিটা ধরে ধরে কবিতার ভিতরে অন্তর্বয়নগুলা চমৎকারভাবে সে দেখাইছে যে কি কি হয়েছে, মানে কোন কোন কবিতায় এই পরাবাস্তববাদ বিষয়টা কিভাবে কাজ করছে। এই যে নিজস্ব, এই যে সে বৈশ্বিক হতে যে অ্যাডভান্টেজটা নিতে পারতে চেষ্টা করছে, সেটা যে তার যে একদিকে বৈশ্বিকতা যেরকম দেশজ জায়গায় ইমপ্লান্ট করার চেষ্টা করছে, করতে যে গোলমালটা হয়েছে, যে নিজেদেরকে নিজের সত্তাটাকে হারায় ফেলতে হয়েছে, আমাদের অনেকটাই হারাই ফেলছে। কিন্তু যে কবি নিজের জায়গা থেকে নিজের ভূমি নিজের মিথগুলো দাঁড় করাতে পারে, তার শক্তিকে আমি অনেক বেশি শক্তিশালী মনে করি। হ্যাঁ, সেটাও সম্ভব। তো ওয়েস্টার্ন এটা হচ্ছে কি, আমাদের মনোজগতে যে কলোনিয়াল, শুধু যে কলোনি এসে ব্রিটিশরা শাসন করবে তা নয়, ব্রিটিশরা শাসন করলেই আপনি মনোজগতে আপনার মনোবেশ তৈরি হবে না। এবং এই ফরাসি কবিদের দ্বারা মানসিকভাবে মানে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে পড়ে, তখন কিন্তু এই সাংস্কৃতিক আধিপত্য আপনার ভিতরে চলে আসবে, তাদেরকে বেশি আপন মনে হবে, তাদেরকে ঘরের করতে, আপনি ঘরের লোক মনে করতে অসুবিধা হবে না। তো এই যে হেজিমনি এবং এই যে ওরিয়েন্টাল, ওদের যে ওরিয়েন্টাল যে চিন্তা, আমরা যখন পড়ি ওরিয়েন্টালিজম, যারা আপনারা যারা স্টাডি করেছি বা জানি এই সম্পর্কে কিছু আইডিয়া আছে, আমরা জানি যে কতক্ষণ ভয়াবহ ব্যাপার এটা একটা, যে কিভাবে জিনিসগুলো দেখা হবে। আমি বেশি বলে গেছি আমি জানি না, আর তুমি বলা যাবে। এখন কবিতার বিষয় হচ্ছে যে আসলে একাডেমিকদের আমি একটু সমালোচনা করি, এখানে প্রচুর একাডেমিক লোক আছেন আমার সামনে বসে আশেপাশে। একাডেমিকদের সমস্যা হচ্ছে কবিতার ওই থিসিস লিখতে হয়, পিএইচডি করার আগে নানা রকম বিষয় আসে। আবার এটাও ঠিক যে একজন কবি চিন্তার যে বুদ্ধিজীবিতা, তার সময়ে তার আগের ঐতিহাসিকভাবে এইগুলা দ্বারা অনুপ্রাণিত হন না এমন তো নয়। আমরা দেখতে পাচ্ছি শামসুর রহমান অনুপ্রাণিত হয়েছেন, আল মাহমুদ এরকম অনেক অনুপ্রাণিত হয়েছেন, আমরা নিজেরাও অনেক অনুপ্রাণিত হয়েছি, আমরা নিজেরাই এডওয়ার্ড সাইদ দ্বারা অনুপ্রাণিত, আমি এডওয়ার্ড সাইদ দ্বারা অনুপ্রাণিত ভীষণভাবে, তাকে আমার একটা লেখা কবিতার আমি ডেডিকেট করছি। তো এরকম সবাই কোনোভাবে মানে অনুপ্রাণিত হই আমি। তো এই যে জিনিসটা, যে ওনার যে প্রবন্ধ, সেই প্রবন্ধটা যে একটা মেটা ন্যারেটিভ তৈরি করে, মনে হয় যে সব ঘটনাগুলো সমরূপভাবে ঘটে গেছে শামসুর রহমানের কবিতার কাছে, তা কিন্তু নয়। শামসুর রহমানের অনেক কবিতা আছে যে কবিতাগুলো আল মাহমুদের অনেক লোকাল গ্রামের কবিতার মতো, একদম পড়লে ওরকম হবে। আমি এরকম অনেক কবিতা পড়েছি, অনেক কবিতা। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আল মাহমুদের এই আমরা যেটা অনেক সময় আমরা যারা মানে সেকুলার হিসেবে পাঠ করার চেষ্টা করি শামসুর রহমানের কবিতাকে, অনেক জায়গায় আছে শামসুর রহমানকে আমরা ইগনোর করতে করি, কিন্তু ঠিক না। কারণ কি? কারণ হচ্ছে একটা জিনিস, ওনার আপনারা যারা স্মৃতির শহর বইটা পড়েছেন,
দেখবেন যে কি ভয়ঙ্কর হবে ঢাকা এবং কলকাতার কবিদের কাছে কলকাতাটা বিশাল ব্যাপার, একটা মেট্রোপলিটন শহর হিসেবে বিশাল একটা ঘটনা, তাদের সাহিত্যের ভিতরে ঢাকা এবং কলকাতা বিশাল একটা ঘটনা। ঠিক এই যে মিথের পর্যায়ে নিয়ে গেছে তারা, মানে লিখে লিখে কলকাতাকে, আমাদের শামসুর রহমান ঢাকাকে ওনার সাহিত্যের ভিতরে এমন ভাবে চালায়িত করেছেন যে ভাবাই যায় না যে একজন কবি কিভাবে ঢাকা দ্বারা প্রভাবিত হতে পারে, ভয়াবহ ব্যাপার। এবং আমি বেশি বলার সময় নেই, অনেক কথা বলতে পারি, বলার আছে, বলতে মানে সময় না থাকাকে বলতে পারছি না। ওনার এই মাতোয়ালা রাত, আপনার এই কবিতাটা পড়েছেন কিনা আমি জানি না, আবৃত্তি শুনেছেন, মানে এরকম কবিতা বাংলা ভাষায় দ্বিতীয়তে আর লেখা হয়। আমরা বাংলা ভাষার জন্য গর্ব করতে পারি এই কবিতা নিয়ে, ভয়াবহ একটি কবিতা। আপনার এই কবিতায় মানে মানে উপমা বলেন, চিন্তা বলেন, সেগুলো এটা আসলে শামসুর রহমান লেখেনি আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে কেউ লিখে দিয়েছে তাদের এই ভয়। তো এই কবিতা কিন্তু কেউ, এটা কিন্তু পপুলারাইজেশন। আপনি দেখেন আজকাল আপনি গালি নিয়ে অনেক আমাদের সমাজে সেকুলাররা খুব হাউ বাধা দিচ্ছে, ফেসবুক গাদায় দিয়েছে। উনি ওখানে ঢাকায় ভাষার যে আপনি যাকে গাল বলতে পারেন না কোট আনকোট, সে জিনিসটা নিয়ে আসছে। কি বলছেন, কি বলছেন, কান্দপট্টির খানকি মাগির চোখের কাজল রাইতের তামাম শরীরে। ভাবেন তো কি ইংরেজের চিন্তাটা শক্তি, যে রাতের কাজল মানে চোখের কাজল পুরো রাতের শরীরে ধরে। ওই কবিতার ভিতরে এক প্রশ্ন করতেছে, আসলে কি আমি আমি সে বলতেছে মদ খেয়ে মাথা হয়ে গেছে, সে বলছে যে আসলে কি আমি নাকি অন্য কেউ আমার ভিতরে আসছে। এই যে কবিতাটা, এই কবিতা লোকাল একটা ল্যাঙ্গুয়েজে লেখা, কি যে স্পিরিটেড কবিতা। এটা পড়লে আমি ভাবি মাঝে মাঝে শামসুর রহমান যদি এই লাইনে থেকে যেত, কিংবা আর কিছুই না লিখতো, শুধু একটা কবিতা লিখে মরে যেত, তাহলে মনে হয় শামসুর রহমান পৃথিবীতে মনে হয় বিখ্যাত হতেন। কিভাবে জানেন? যে একটি কবিতা লিখে এখন কবি হয়ে গেছে মনে হয়। আমি এত উচ্চতা দিয়ে কবিতাটাকে দাম। হ্যাঁ, তো যাই হোক, এই আমরা জানি যে ওর যে তারানানুপুরের যে প্রবন্ধ, সেখানে উনি শুধুমাত্র আমরা পড়লে, প্রবন্ধটা পড়লে শুধুমাত্র দেখবো যে শুধু উনি টুলস, কবিতার টুলস দিয়ে কবিকে ধরার চেষ্টা করেন উনি। সেখানে অনেক কবিতার ভেতরে অনেক অনেক বিষয় কিন্তু উনি আনছেন, টুকটুক করে পাঠ দিয়েছেন। কবিতার যে পাঠগুলা, এই পাঠগুলা কিন্তু যারা পড়বে প্রবন্ধটা তারা অতিরিক্ত হিসেবে পাবেন। এটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে আমি মনে করি। এবং এটা একটা, আমরা যারা একাডেমিক লেখালেখি করে এই লাইনে পড়ে, তাদের যে স্টিরিওটাইপ একটা লেখালেখি করে তারা, হ্যাঁ, আমি শামসুর রহমান সম্পর্কে যেসব গণ একটা ধারণা মানুষের আছে, যে এই লোকটা শেষ দিকে আমরা দেখছি প্রতিদিন যা ঘটতেছে সংবাদপত্রে সেইগুলোর কবিতা বানায়, এটা আমরা দেখছি 90-এর দশকের কবিদের ভিতরে। এবং শামসুর রহমান সম্পর্কে তখন আমাদের একটা ধারণা নিল ট্র্যাশ কবিতা লাগে, হ্যাঁ। কিন্তু তারানানুপুর তার প্রবন্ধের ভিতরে দেখাইছে তার যে একটা জার্নি কবি হিসাবে, তার যে একটা কবি হিসাবে তার জগৎ, এই জগৎ কিন্তু শামসুর রহমানের ছিল। এটা ভাবনার বিষয়। আর একটা জিনিস ওর প্রবন্ধে, ওনার প্রবন্ধের ভিতরে আসেনি, মানে একটা জিনিস না, অনেকগুলো জিনিস আসে না। এমন একটা প্রবন্ধ তো যেহেতু যে নিয়ে কাজ করতেছে, আসলে মানে কবিতার কি হয়, ফর্ম নিয়ে কাজ করতেছে। ফর্মের ভিতরে তার মধ্য দিয়ে সে মানে তার কন্টেন্টটাকে ধরার চেষ্টা করছে, এবং কন্টেন্টগুলো কিভাবে ফর্মকে নিয়ন্ত্রণ করতেছে। এখন আমরা যারা কবিতা লিখি আমরা তো জানি, কবিতা শুধু ফর্মের ঘটনাও না, ফর্মের ইতিহাস না। কবিতার ইতিহাস ফর্মের ইতিহাস না, কিন্তু কিন্তু এটা মিথ। কবিতার ইতিহাস তার ফর্মের ইতিহাস, এটা একটা মিথ হয়ে গেছে কথাটা, কিন্তু আসলে তা নয়। কবিতা আমরা আবার এখানে ভাবছি, আমরা যখন বাংলা কবিতা পড়বো, বাংলা ভাব যখন ডিল করবো, তখন আমরা দেখবো যে লালনের গানের ভিতরেও আছে যে ভাব থেকে ভাষা জন্ম হচ্ছে, একটা গানের ভিতরে আছে ভাবই ভাষাকে জন্ম দিচ্ছে। ভাষা নিয়ম ধরছে যে শব্দ থেকে কবিতা হচ্ছে, অর্থাৎ ফর্ম থেকে কি হচ্ছে, ফর্মই বলে দিচ্ছে যে এটা এই ভাবকে নিয়ন্ত্রণ করতেছে। এখন বা ভাব না বলে, ভাব বলে ব্যাপক অর্থ বোঝায় আসলে। চিন্তা যদি বলি, চিন্তা এবং আপনার ফর্ম এবং চিন্তা, এই দুটা জিনিস। পৃথিবীতে কোনো চিন্তার ইতিহাসের যেমন ইতিহাস আছে, ফর্মেরও ইতিহাস আছে। কিন্তু সবগুলা ফর্ম একসাথে একেবারে ক্লাসিক যুগে, পুরাতন যুগে জন্মায় নাই, আস্তে আস্তে জন্মেছে।
চিন্তাগুলো সব একেবারে প্লেটোলি এসে লিখে দিয়ে যায় নাই, সক্রেটিস সব চিন্তাগুলো সব লিখে যায় নাই। পরবর্তী সময় অনেক দার্শনিক আসছে, অনেক হাজার হাজার দার্শনিক আসছে। চিন্তার ইতিহাসও যেমন আছে তেমনি ফর্মের ইতিহাসও আছে। কিন্তু আমরা জানি যারা কবিতা লিখি, এই কবিতা এবং ফর্ম এটাকে ভাসিয়ে তুলে, এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যে জিনিসটা আসে সেটাই হচ্ছে কবিতা। অতএব আমরা যদি শুধু শামসুর রহমানের ফর্মের মধ্য দিয়ে যদি কবিতাকে বোঝার চেষ্টা করি, তার কবিতা আসলে আমরা কবিতা পাবো না, চিন্তাকে পেতে পারি। কবিতা অনুভবের বিষয়, কবিতা ইশারার বিষয়, ভাষাকে অতিক্রম করে চলে যায়। তো যে জিনিস ভাষাকে অতিক্রম করে চলে যায় সে জিনিস কি আপনি ভাষার ভিতরে বাঁধতে পারবেন? আপনি ইশারা দিয়ে বুঝতে হবে। আর হৃদয় বুঝতে পারে, হৃদয় ভাষার বাইরের কিছু বোঝে, তাই নাম দিয়েছে হৃদয়। আত্মা, কেউ বলে আত্মা, কেউ হৃদয় বলে। সেকুলার যারা তারপরে এর নাম দিয়েছে হৃদয়। যে লোক একটু দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে, মন্দিরে যায়, সে বলবে আত্মা। এটা একটা ইতিহাস আছে। আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের গানের ভিতরে হৃদয় কথাটা বারবার আসছে। আপনি দেখবেন যে জীবন দাসের কবিতায় হৃদয় শব্দটা আসতেছে। কেন? আত্মা লিখলে সমস্যা কোথায় রে বাবা? লেখেনি। ওই যে রাষ্ট্র চার্জ আলাদা হয়ে গেল না, সেকুলারদের তখন থেকে জন্ম হয়ে গেল। সেকুলাররা তো তখন তার আত্মার বিপরীত একটা থিংস উইথিন, একটা 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 দর্শনের শব্দ থিংস উইথিন। হ্যাঁ, তো অর্থাৎ তারা এই বস্তুর বাইরের যে নিয়ন্ত্রণ সেটাকে বাতিল করে দিল। জ্যাক ডেরিডারা বা আমাদের এখানেও আছে, আমাদের এখানে দার্শনিকরা আছে যে বস্তুর ভেতর দিয়ে দেখা ঐশ্বরিকতাকে বাতিল করলো, বস্তুর ভিতরে ঐশ্বরিকতা আছে, এইভাবে চিন্তা করতে শুরু করলো। যার কারণে আত্মা শব্দটা বলতে লজ্জা হয় অনেকে, কারণ আপনাকে যদি ধার্মিক বলে কেউ, এই যে দুর্ঘটনাগুলো ভাষার ভিতর দিয়ে ঘটে যায়, এই এপিস্টেমোলজিক্যাল ভায়োলেন্স যেগুলো হয় আমাদের নানাভাবে, সেগুলো সম্পর্কে আমরা সাধারণরা অনেকেই জড়িত না, কিন্তু যারা গবেষক তারা জড়িত। এরকম অনেক এপিস্টেমোলজিক্যাল ভায়োলেন্স কিন্তু আমাদের ইসের ভিতরে আছে, শামসুর রহমানের কবিতার ভিতরেও আছে, চিন্তার ভিতরে। এখন একটু আগে তার নাম সরি সময় একেবারে নাই, আমি আসলে কথা বলতে গেলে মনে ভুল বলবো। তো ওই তার উপরে একটা জায়গায় শব্দ আছে, একটা প্রবন্ধের একটা শেষে সে একটা শব্দ লিখছে, আমি মনে করি তার নুপুরকে বলবো এই শব্দটা আমার মনে হয় একটু কারেকশন করা উচিত। হ্যাঁ, যেমন শব্দটা কিরকম কারেকশন করা উচিত দেখেন। উনি লিখছেন যে বাংলা কবিতা এক অনাস্বাদিত পূর্ব শৈলীতে অনন্য, এই রূপান্তর ধর্মিতার কৌশল শামসুর রহমানের শেষ পর্যায়ের কাব্যে যেমন নতুন নান্দনিকতার আস্বাদ যোগায়, তেমনি খুন, ধর্ষণ, মৌলবাদে আবিল বাংলার কৃষ্ণপক্ষকে পূর্ণিমার নিয়ে যেতে উদ্বুদ্ধ করে কবিকে। আপনি দেখেন তো শব্দটা, খুন, ধর্ষণ, হাইফেন, মৌলবাদ, এই তিনটা জিনিস কি খুন ধর্ষণের সাথে মৌলবাদ কি আমার মনে হয় না? খুন ধর্ষণের সাথে কিন্তু মৌলবাদ চায়। এটা কিন্তু শব্দ যারা আপনার গ্রামার নিয়ে কথা বলবে, গ্রামার কিন্তু এটা ঠিক না, যে খুন এক সমরৈখিক না জিনিসটা। এই আমি বলবো যে মৌলবাদ, প্লেন মৌলবাদ, মৌলবাদ শব্দটা কিন্তু ব্যবহার করতে গেলে প্লেনলি ব্যবহার। একজনকে আপনি ফট করে বিচারের আগে গুন্ডা যেমন বলতে পারবেন না, একজনকে ফান্ডামেন্টালিস্ট বলে গালি দিতে পারবেন না। আপনাকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাগুলো খুব সিরিয়াস হতে হবে, বিশেষ করে প্রাবন্ধিকদেরকে, কবিদেরকে, এইসব আর কি। যাই হোক, তার এই প্রবন্ধ করে আমি অনেক মানে সচেতন হয়েছি। আমার মনে হয় অনেক প্রাবন্ধিকরা যারা সামনে গবেষণা করবে তার এই পার্টগুলো কাজে লাগবে, নতুন একটা পার্ট উস্কানি দেবে, নতুন একটা পার্ট। শামসুর রহমানের কবিতা, শামসুর রহমান একজন আমাদের প্রধানতম কবিদের একজন। আমরা শামসুর রহমানের কবিতা থেকে পরাঙ্গমুখ হব না, তার কবিতা আরো পড়বো এবং তার কবিতার আরো ভালো ভালো পার্ট বের করে নিয়ে আসবো, এটাই আকাঙ্ক্ষা। আপনাদের সবাইকে ধন্যবাদ। এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। আমি এখন সেমিনারের সভাপ্রধান কবি ও প্রাবন্ধিক জনাব ফয়েজ আলমকে বক্তৃতা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত শামসুর রহমানের কবিতার শৈলী এ বিষয়ে
প্রবন্ধকার তারানার উপর চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমার আগের আলোচক জহির হাসান সেটি বলে গেছেন যে অনেক নতুন দৃষ্টিভঙ্গি, নতুন বিষয় উনি নিয়ে এসেছেন, আলোচনা করেছেন। অনেক সংস্কৃতির কবিতার অনেক সমৃদ্ধ দিক উঠে এসেছে। আমিও বলবো যে চমৎকার একটি প্রবন্ধ আমরা তার কাছ থেকে পেয়েছি। তিনি শুরু থেকে শামসুর রহমানের শৈলীর, শামসুর রহমানের লেখালেখির শুরু থেকে শেষ পর্যন্ত 4-5টা ভাগে কোন শৈলীতে তিনি লিখেছেন তার আঙ্গিকের বিষয়গুলো আলাদাভাবে 5টি পর্বে আলোচনা করেছেন। এটি আসলে শামসুর রহমানকে জানার জন্য ভবিষ্যতে যারা জানেন কিংবা আমরা যদি আরো জানতে চাই, সেটি বেশ চমৎকার একটা উৎস হিসাবে কাজ করবে। সেজন্য আমরা তারানার উপরকে ধন্যবাদ জানাই। জহির হাসানও চমৎকার আলোচনা করেছেন। জহির হাসান একটা কথা বলেছেন যে ক্রিটিক্যালি দেখা হয়নি শামসুর রহমানকে। আমার মনে হয় যে এখানে একটু বিষয় আছে, সেটি বলবো পরে। ক্রিটিক্যালি দেখা হয়নি, কিন্তু অনেক সূত্র, ক্রিটিক্যালি দেখা অনেক সূত্র তারানার উপরের লেখায় আছে। যেমন তিনি অনেক জায়গায় বলেছেন বদলিয়ার থেকে শুরু করে জীবাণু থেকে কিভাবে নিয়েছেন শামসুর রহমান, এটি আসলে ক্রিটিক্যালি দেখার একটা সূত্র। যে আমরা তারানার উপরে এই নেগেটিভ থেকে আমরা বলতে পারি যে শামসুর রহমান কার ছায়ায় লিখেছেন, কিভাবে বড় হয়ে উঠেছেন এবং তার কবিতায় সামগ্রিকভাবে কারা প্রভাব বিস্তার করেছিলেন, এই সূত্রটা কিন্তু তার লেখায় আছে। ফলে পুরোপুরি ক্রিটিক্যালি লেখা না হলেও ক্রিটিক্যালি দেখার কিছু সূত্র তার এখানে আছে। আমি অন্য দু একটা বিষয়ে একটু কথা বলতে চাই। তারানার উপর পরাবাস্তবতাকে মনে হয় খুব বেশি, শামসুর রহমানের কবিতার আঙ্গিকের প্রসঙ্গে পরাবাস্তবতাকে খুব বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছেন মনে হয় এই প্রবন্ধে, আমার যেটা মনে হয়েছে। একইভাবে প্রথমে যেটা বলেছেন যে আউটসাইডার একটা প্রবণতা শামসুর রহমানের মধ্যে আছে এবং উনি এটাকে একটি ইতিবাচক প্রবণতা হিসেবে দেখেছেন। এটা আমার মনে হয় যেটা যে কোনো লেখক, মাত্র সৃজনশীল লেখক, যখন তার অব্যবহৃত সমাজের সাথে খাপ খাওয়াতে না পারে তখন প্রত্যেকেই সে নিজেকে আউটসাইডার মনে করে। আমি নিজেও নিজেকে আউটসাইডার মনে করি। আমি জানি না জহির মনে করে কিনা। এটা একটা কমন সমস্যা এবং এই সমস্যা যে সমাজের তা না। আমার মনে হয় এই সমস্যা আমার নিজের। আসলে আমি আমার নিজের স্বপ্ন, কল্পনা, বাস্তবতা নিয়ে যখন সমাজের সাথে আমি একীভূত হতে চাই, তখন কিছু জিনিস আমার সাথে মিলে না, কিছু দুঃখ পাই, কিছু বেদনা পাই, কিছু জিনিস আমাকে আহত করে। ফলে আমি সমাজ থেকে দূরে সরে আসি, আবার যাই, আবার আসি। এই যাওয়া আসার মধ্যেই সৃষ্টিশীল লোকদের জীবন ব্যয়িত হয়ে যায়। এটা শুধু কবি না, একজন গায়ক কিংবা একজন চিত্রশিল্পী, মানে ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ যারা, প্রত্যেকের একটা প্রধান মনোবেদনা হচ্ছে যে আমি আউটসাইডার। ফলে শামসুর রহমানের আউটসাইডার হওয়াটা খুব ইতিবাচক হিসেবে দেখবো, সেটা আর মনে হয় সুযোগ নেই আমি মনে করি। রিয়েলিটি। আরেকটা বিষয় মিথের ব্যবহার নিয়ে জহির হাসান কিছু বলেছে। আমি আরেকটু বিস্তৃত কিছু বিষয় বলতে চাই যে মিথ আমাদের বাংলা কবিতায় প্রথম শুরু করেছিলেন মধুসূদন দত্ত বিস্তৃতভাবে, এবং মধুসূদন দত্ত যত বিস্তৃতভাবে এবং টেকনিক্যালি যত কলাকৌশল সহ ব্যবহার করেছেন, পরে অনেকেই সেটি পারেনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন মিথ আমি ব্যবহার করছি? কোন মিথ? প্রধানত গ্রিক পুরাণের যেসব চরিত্র আছে সেগুলোকে আমরা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আর্য পুরাণের চরিত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন শামসুর রহমান কিংবা একজন আল মাহমুদ কিংবা একজন ফায়েদুল আহমদ বা জহির হাসান তার নিজের ভাব প্রকাশের জন্য সে বড় হয়েছে একটা নির্দিষ্ট সমাজে, একটা নির্দিষ্ট উত্তরাধিকারের মধ্যে তার চিন্তা বিস্তৃত হয়েছে। এইখানকার সাংস্কৃতিক এবং ভাবগত আবহের ভিতরে সে বড় হয়েছে, কিন্তু তার প্রকাশ করার জন্য কেন গ্রিক মিথের প্রয়োজন হবে? তাহলে কি গ্রিক এবং আর্য মিথগুলো বৈশ্বিক? এটা একটা প্রশ্ন। বাংলাদেশে অনেক রূপকথা আছে, সেই রূপকথার চরিত্রগুলো মিথ হয়ে উঠতে পারতো যদি মধুসূদনরা ব্যবহার করতো কিংবা আমি যদি ব্যবহার করি। মিথ একদিনে হয়নি, ব্যবহারের কারণে হয়েছে, জনপ্রিয়তার কারণে হয়েছে। কিন্তু আমরা দেখছি যে শামসুর রহমান কিংবা আরেকজন যার কথাই বলেন, বাংলাদেশের অধিকাংশ কবি নিজেকে প্রকাশ করার জন্য গ্রিক মিথ তার কাছে অনিবার্য হয়ে ওঠে। ঠিক কি কারণ, কেন তার কাছে গ্রিক মিথ অনিবার্য হয়ে উঠবে? আমার এখানে তো অনেক মিথ আছে, মিথিক ক্যারেক্টার আছে, আবার রূপকথা আছে। সেগুলো যে পরিবেশে বড় হয়েছে, যে পরিবেশে এগুলোর বর্তন হয়েছে এবং লালিত পালিত হয়ে 1000, 2000, 3000 বছর ধরে আমাদের মধ্যে জনপ্রিয় অবস্থায় আছে, সেই একই পরিবেশে কিন্তু আমার চিন্তা বিকশিত হয়েছে, আমার রুচি, আমার বোধ, আমার অনুভব
তার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, কিন্তু সেটি হয়নি। হয়েছে গ্রিক মিথের সাথে আমার মিল হয়েছে, আমার আর্য মিথের সাথে আমার মিল হয়েছে। এটির একটা কারণ হলো বাংলাদেশের অধিকাংশ কবি কিংবা সৃজনশীল লেখকের সৃজনশীলতার জায়গাটা পাঠের জগৎ থেকে নেওয়া, বস্তুগত বাস্তব জীবন থেকে সে কম নিয়েছে অধিকাংশ মানুষ। ফলে আমরা যদি জীবনানন্দের কথা বলি কিংবা বুদ্ধদেব বসুর কথা বলি কিংবা শামসুর রহমানের কথা বলি, দেখো তিনি তাদের পাঠের জগৎ থেকে যে পরিমাণ নিয়েছেন তার অব্যবহিত জীবন থেকে সে পরিমাণ নেননি। এই কারণে পাঠের জগতের মধ্যে যা ছিল সেটি হচ্ছে ওই গ্রিক মিথ, তার 100 বছর আগে থেকে ছিল, 50 বছর আগে থেকে ছিল। ফলে শামসুর রহমান যখন কবি হিসেবে চিন্তা করতে শুরু করেছেন তখন পাঠের জগৎ এগিয়ে গিয়েছে, ব্যবহার না করেও নিজেকে প্রকাশ করা সম্ভব। আমার তো একটা ভাষা আছে, প্রতিদিন সেই ভাষা দিয়ে আমি কথা বলি। আমার সমাজের একটা ভাষা আছে, আমার 20 কোটি মানুষ একটা ভাষায় কথা বলে। ফলে মিথের ব্যবহার না করেও নিজেকে প্রকাশ করা যাবে না, এটি আমি কখনো বিশ্বাস করি না। আমি আমার প্রবন্ধে এগুলো বলেছি যে মিথের ব্যবহার না করেও প্রকাশ করা সম্ভব নিজেকে। কিন্তু যদি ভিনদেশি সাহিত্যের মিথ, ভিনদেশি চিন্তা কিংবা পুরাণের চরিত্রগুলোকে মিথের ক্যারেক্টার হিসেবে আমি এখানে নিয়ে আসি, প্রতীক হিসেবে আমি এখানে নিয়ে আসি, তাহলে যে বিপদটা তৈরি হচ্ছে, দ্বিতীয় বিপদটা, সেটা হচ্ছে ওই সাংস্কৃতিক আবহ এবং ইতিহাস আমার উপর চেপে পড়ছে। তৃতীয়ত, যখন এই চরিত্রগুলোকে আমি পপুলার করছি তখন ওই ইতিহাস এবং এই সাংস্কৃতিক ইতিহাস এবং উত্তরাধিকারকে পপুলার করছি আমি আমার জনমানুষের কাছে, আমার পাঠকদের কাছে। এটি না বলে পারলাম না এই জন্যে যে এটি শুধু শামসুর রহমানের কবিতায় যে হয়েছে তা না, আমাদের এখনকার কবিতায় প্রচুর পরিমাণে দেখবেন মিথকে বারবার ব্যবহার করছে এবং এমনভাবে ব্যবহার করছে অনেকটা নেগেটিভ আকারে। একেবারেই প্রথম যে দূতনা সেটিকে ব্যবহার করছে, তার অন্তর্গত বিষয়গুলো নিয়ে কোনো ক্যারেক্টার তৈরি করা এটি হয়নি। শামসুর রহমানের ক্ষেত্রে এটি হয়েছে। প্রথমে তিনি বলেছেন লেজারা যেন তুমি মৃত্যু থেকে উঠে এসেছেন। কেন ভাই আপনি কেন মৃত্যু থেকে উঠে এসেছেন, সেই দূতনা কিন্তু এখানে দেননি। এটি ওই আউটসাইডের প্রবণতা থেকে এসছে এবং সেটি তখন আবার গিয়ে ঠেকতে হয় ইউরোপীয় আধুনিকতার মূল যে বোধগুলো, সেই বোধগুলো থেকে এগুলো তৈরি হয়েছে। এই বিষয়টা তারানা নূপুর হয়তো উনি মনে করেন না বলে আনেনি, এভাবে বিশ্লেষণ করেন। আমি জানি না উনি কি মনে করেন। আচ্ছা, অথবা আপনি করে কোনো লাভ নেই। হ্যাঁ, যাই হোক, এটা একটা দিক। আরেকটা হচ্ছে পরাবাস্তবতা নিয়ে অনেক কথা বলেছেন। এইখানে আমার বিষয়ে কিছু আপত্তি আছে। পরাবাস্তবতা আমাদের বাংলাদেশের কবিতায়, বাংলা কবিতায় পরাবাস্তবতা এবং অটোমেটিক রাইটিং আর হচ্ছে ভাষার নৈরাজ্যমূলক ব্যবহার, এই তিনটা জিনিস একসাথে একটু কথা বলা দরকার। পরাবাস্তবতা সম্পর্কে আপনারা যারা আছেন এখানে, আপনারা যারা সাধারণ দর্শক শ্রোতা, আপনারা প্রত্যেকেই বিজ্ঞ মানুষ, অনেক লেখক আছেন, চিন্তক আছেন। ফলে এখানে কথা বলতে একটু সাবধানে বলা দরকার। পরাবাস্তবতা হচ্ছে সেই বিশ্বকল্প কিংবা সেই একটা চিন্তা যেটা আসলে বাস্তব না, কিন্তু বাস্তবের মধ্যেই নিহিত থাকে। আমি এটুকু জানি পরাবাস্তবতা, আমরা তো এটুকুই শুনেছি। এখন আপনি যদি ভাষার নৈরাজ্যমূলক ব্যবহার করে বানিয়ে মনে করেন চেয়ার উড়ে যাচ্ছে চাঁদে, সেই চাঁদে বসে আছি আমি বললাম, এটি একটি পরাবাস্তব চিত্রকল্প হতে পারে। এটি কোনো পরাবাস্তব চিত্রকল্প না। বাংলাদেশের কবিতায় এই ধরনের নৈরাজ্যমূলক ভাষার নৈরাজ্যমূলক ব্যবহার এবং কি বৈপরীত্যময় উপমা উপরেখা ব্যবহার করে পরাবাস্তব আবহ তৈরি করার চেষ্টা করা গেছে। এখানে শামসুর রহমানের সেটা আছে। আপনি যেটাকে পরাবাস্তব চিত্র বলছেন, আমি সেটি মনে করি না যে সেটি খুব কি বলে পরাবাস্তব হয়ে উঠেছে। যেমন আপনি আস্থা বলেন সেই বেতু ঘোড়াটা নিমিষে তন্দ্রা ঘোর কাটিয়ে উঠলো, আশ্চর্য এক ফুল হয়ে জন্ম নিল তার ইচ্ছা শিরায়। এটি কোনো পরাবাস্তব চিত্র বলে আমার মনে হয় না, খুব গ্রহণযোগ্য। এরপর আমি করেছি সঞ্চারিত হলো সে ফুলের স্বরূপ, পুরোটাই করেছি। জীবনানন্দ দাশে পরাবাস্তবতা যেটি, সেটি প্রকৃত পরাবাস্তবতা তৈরি হয়েছে। জীবনানন্দ দাসের অনেকগুলো বিষয় আছে, যেমন জীবনানন্দ দাসের 8 বছর আগের একদিনে আছে, তারপরে আছে বা আছে অনেকগুলো আমার মনে পড়ছে না। কিন্তু এখানে শামসুর রহমানের পরাবাস্তবতা শামসুর রহমানের কবিতায় শৈলী হিসেবে ওইভাবে সার্থকতার সাথে ব্যবহৃত হয়েছে বলে আমার মনে হয়। হ্যাঁ,
এই ব্লেজার নিয়ে যে নীল ব্লেজার নিয়ে যেটা, এটা আমার কাছে যে পরাবস্থার চিত্রকল্প বলে মনে হয়নি। পরাবস্থার চিত্রকল্প খুব উপাদেয়, খুব সুস্বাদু যদি সত্যিকার অর্থে পরাবস্থার চিত্রকল্প তৈরি হয়, এবং যেটা অটোমেটিক রাইটিং। আসলে অটোমেটিক রাইটিং বলে কিছু নাই, মানুষের চিন্তা অটোমেটিক। কিন্তু যখন সেই চিন্তা আমি কলমের ডগায় নিয়ে আসি, তখন বাধ্য হয়ে আমার বুদ্ধিবৃত্তি সেটাকে হাত ঢোকায় এবং সেটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। ফলে অটোমেটিক রাইটিং আর কখনোই অটোমেটিক রাইটিং থাকে না। এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমি বিশ্বাস করি যে অটোমেটিক রাইটিং কখনোই অটোমেটিক রাইটিং থাকে না। আপনারা জানেন যে ইউলিসিসের কথা, ডাবলিনার্সের গল্পের মধ্যে ডাবলিনার্সের যে গল্প আছে সেগুলোতেও বলা হয়, কিন্তু আমি মনে করি না যে একেবারেই অটোমেটিক রাইটিং। হ্যাঁ, আমরা অনেক যুক্তি এবং শৃঙ্খলার বাইরে সেগুলো গেছে, সেটি হয়তো ঠিক আছে, পরাবস্থাপনা তৈরি হয়েছে, কিন্তু একেবারেই অটোমেটিক রাইটিং বলে কিছু নাই। তো এই দুইটা বিষয় আমার বলার ছিল। আর জহির হাসান যেটা বলেছেন যে ক্রিটিক্যালি উনি দেখেন, উনি ক্রিটিক্যালি দেখেছেন, ক্রিটিক্যালি দেখার সূত্রগুলো রেখে দিয়েছেন। উনি ভোটারের কথা বলেছেন, জীবনানন্দকে কোত্থেকে নিয়েছে শামসুর রহমান, সেগুলো বলেছেন। তো এগুলো আরেকজন ক্রিটিক্যালি দেখলে আর দুইটা মন্তব্য জুড়ে দিলে সেটি ক্রিটিক্যাল হয়ে যাবে। যেটা বলার আছে যে সেটা হচ্ছে উনি এত শ্রম দিয়ে প্রবন্ধটি লিখেছেন যে শামসুর রহমানকে জানার ক্ষেত্রে এটি গবেষকদেরকে যেমন তার পাঠকদেরকে, আমাদের মতো পাঠক যারা, তাদেরকেও খুব সহায়তা করে। উনি ভিন্নভাবে দেখার চেষ্টা করেছেন, যেটা জহির হাসান বলেছেন যে এটা ক্লোজ রিডিং যেটাকে বলে, নিবিড় পাঠ করার চেষ্টা করেছেন। আর শুধু শৈলী নিয়ে আলোচনার কারণে ওনার একটা সীমাবদ্ধতাও ছিল। উনি বক্তব্য নিয়ে কথা বলতে পারেন, থিম নিয়ে কথা বলতে পারেন, রাজনৈতিক ভোট দিয়ে কথা বলতে পারেন, তার বক্তব্য নিয়ে কথা বলতে পারেন, একটা সীমাবদ্ধতা ওনার মধ্যে ছিল, সেটি আছে। শেষে আমি যে দুইটা কথা বলতে চাই, জহির হাসান সেটা কিছুটা বলেছে, যে সেটা হচ্ছে যে শামসুর রহমান অনেক সমকালীন বিষয় নিয়ে ট্র্যাশ কবিতা লিখেছেন এরকম মানুষ মনে করতো। এটি আমি একটু ভিন্ন মত পোষণ করি। আমি মনে করি কবি সবাই একরকম কবিতা লিখবে বিষয়টি তা না। চারপাশ কবিকে সবসময় উদ্বেলিত করে, আহত করে, ক্ষুব্ধ করে, সেটি নিয়ে কেউ কবিতা লিখবেন, কেউ তার ইতিহাস চেতনা নিয়ে কবিতা লিখবেন, কেউ আরো গভীরতার কোনো দোতনা নিয়ে কবিতা লেখেন। আর মাহমুদের কবিতা ভিন্ন। আর মাহমুদও অবহেলিত সমাজ নিয়ে কবিতা লিখেছেন, শামসুর রহমান বেশি লিখেছেন। নূর হোসেন মারা যাওয়ার পর নূর হোসেনকে নিয়ে কবিতা লিখেছেন। তাতে কবিতা হবে না বিষয়টা এমন নয়। যেটি হয় সেটা হচ্ছে এইসব কবিতার আয়ু কম হয়, কারণ এটি জনপ্রিয় ধরনের কবিতা। মানুষ একসময় নূর হোসেনকে বলে যায়, কিংবা এমন একটা অনুষঙ্গ যেটা নিয়ে উনি কবিতা লিখলেন, মানুষ একটা পর্যায়ে এসে মানুষ হয়তো এই অনুষঙ্গকে আর ওই দৃষ্টিকোণ থেকে দেখছে না, তাহলে সে কবিতাটি একসময় পতিত কবিতা পরিণত হওয়ার একটা সম্ভাবনা, একটা আশঙ্কা থেকে যায়। কিন্তু তার মানে না যে আমি আমার সমকাল নিয়ে কবিতা লিখবো না, বরং আমি ক্ষুব্ধ যদি হই, আমি যদি কবি হই, আমি যদি সমাজের একজন মানুষ হই, তো আমার বেশি সম্ভাবনা যে এই সমাজের বিষয়গুলো নিয়ে লেখা, প্রতিবাদ করা আমার কবিতার মধ্য দিয়ে। শামসুর রহমান সেটি করেছে। শামসুর রহমান সবসময় সোচ্চার ছিলেন, কবি হিসেবে সবসময় সোচ্চার ছিলেন। যখনই সমাজের কোনো কিছু, রাষ্ট্রের কোনো কিছু তার চোখে পড়েছে যে জনস্বার্থের বিরুদ্ধে গেছে, তিনি সেটা নিয়ে কবিতা লিখেছেন। এটি তার কবিতায় ব্যাপক পরিমাণে আছে। আরেকটি বিষয় আছে তার কবিতা আমার কাছে মনে হয় চিত্রকল্পময় এবং অনেক ক্ষেত্রেই নেগেটিভ। এর ফলে অনেক জিনিস তার চোখ এড়িয়ে গেছে। আপনারা জানেন যে স্বাধীনতা তুমি একটি কবিতা, খুবই বিখ্যাত একটা কবিতা, আমরা অনেকেই পড়ি, এত পরিচিত এবং এত পাঠ করা হয় বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে এই স্বাধীনতা কবিতায় কি আছে, যা আছে বহু কিছু আছে। স্বাধীনতা তুমি একটা চুলের বাপরে দৌড়ানো, নজরুল, এরকম অনেক কিছু আছে। স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথ, আমার মায়ের জায়নামাজ, অনেক কিছু আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে স্বাধীনতাটা নেই। এই স্বাধীনতা, মানুষের নাগরিক অধিকার, এইসব জিনিস নিয়ে অনেক বেশি প্রতীকী কথাবার্তা বলা হয়েছে। বলা হয়েছে তোমাকে তো স্বাধীনতা দিয়েছে, তোমাকে তো পতাকা দিয়েছে, তুমি পতাকা নিয়ে বসে থাকো, তোমার পাশে লাঠি মারতেছে পুলিশ এসে, তোমার পিঠায় মেরে ফেলতেছে, তোমাকে দর্শন করতেছে, সমস্যা কি? তোমার তো স্বাধীনতা আছে। ফলে স্বাধীনতা কি, এই কবিতা কিন্তু সেটা নাই। প্রতীকী অর্থে যখন আমরা এইসব কবিতা লিখি, নেগেটিভ অর্থে চিত্রকল্পময় কবিতা লিখি, তখন এই সমস্যাটা তৈরি হয়। এই স্বাধীনতা কবিতা বলে আমার রক্ত গরম হয়। আমার মনে হয় শামসুর রহমান এত চমৎকার একটা কবিতা লিখেছেন, আমরা তো স্বাধীন ভাই। কিন্তু আমি ঘর থেকে বেরোবার পর আমি আর হাঁটতে পারি না, আমি আর কথা বলতে পারি না, আমি আমার নিজের কথা বলতে পারি না, আমি আমার নিজের বক্তব্য কোথাও দিতে পারি না, আমি হাঁটতে পারি না, আমাকে পুলিশ পেটায়, আমাকে মাস্তান পেটায়, আমাকে শোষণ করে সমস্ত লোক। ফলে আমার বাস্তবে আমার স্বাধীনতা নেই। কিন্তু কবিতা পড়ার সময় মনে হচ্ছে আমি খুবই একটা ভয়াবহ স্বাধীন মানুষ।
এই কবিতাগুলো এই দিকটা শামসুর রহমানের মধ্যে আছে যে অন্তঃস্থিত অর্থ এবং বক্তব্যগুলো অনেক ক্ষেত্রে তার কবিতায় অনুপস্থিত। মূল কারণ হলো তিনি অব্যবহৃত বাস্তবতা নিয়ে কবিতা লিখেছেন বেশি। আমাদের প্রাবন্ধকার মনে হয় সেটিও তার লেখায় অনুপস্থিত আছে আর কি। ক্রিটিক্যালি তিনি দেখেন নাই হয়তো এই জায়গাটা। যাই হোক, আমি আর না বলি, জহির হাসান বলেছে। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে অনেক সময় ধরে আমাদের আলোচনা শুনেছেন। আমরা প্রায় 2 ঘন্টা ধরে নানা ধরনের কথাবার্তা বলছি। জহির হাসান লম্বা করে কথা বলেছেন, প্রবন্ধকারও বলেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ বাংলা একাডেমিকে যে এটা সুযোগ আলোচনার আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়ে। ভালো থাকবেন সবাই। সুধীবৃন্দ, এরই মধ্য দিয়ে শেষ হলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও বাংলা একাডেমির প্রযোজনায় আয়োজিত আজকের সেমিনার মালার সকলের জন্য। উপস্থিত সকলকে আবার ধন্যবাদ।